আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের লাইভ ক্লাসে। এই ক্লাসে আমরা পটেনশিয়াল পাবলিকিয়ান এক্সামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এক্সামটা তোমাদের হয়েছে তার বি এবং ডি ইউনিটের সাধারণ জ্ঞান কোশ্চেন সলভ দেখব। অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিয়েছো তার ঠিক সঠিক উত্তর কোনগুলো ছিল, কোশ্চেনগুলো কিভাবে হয়েছিল এবং কেমন করে পড়লে বা কিভাবে পড়লে প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া যেত সেগুলো নিয়ে আমরা ক্লাস করব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। খুব বেশি লং ক্লাস হবে তা না, আমরা অল্প সময়ের মধ্যেই ক্লাস শেষ করতে পারবো, অনেকগুলো কোশ্চেন সলভ করব। তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটে সাধারণ জ্ঞানে 40টা করে কোশ্চেন থাকে। বি এবং ডি ইউনিটে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 40-40-80টা এমসিকিউ আমরা অল্প সময়ের মধ্যেই সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তোমরা যারা যুক্ত আছো অবশ্যই থাকবে এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারো, যারা এই ক্লাসটা দেখলে উপকৃত হবে। নিজেদের টাইমলাইনে শেয়ার দিতে পারো যাতে করে তোমাদের যারা ফ্রেন্ড তোমাদের সাথে যুক্ত আছে ফেসবুকে সবাই যাতে দেখতে পারে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি দুইটা ইউনিটে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলা হয়েছে। তার মধ্যে প্রথমে আমরা ডি ইউনিটের 40টা এমসিকিউ সলভ দেখব। প্রথম কোশ্চেন, বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা দেখো, বাকশাল নিয়ে এর আগে কখনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা ছিল না বা সুযোগও ছিল না, কিন্তু এখন এই জাতীয় কোশ্চেনগুলো আসবে। টপিকটা এসেছে কি দেখো, সংবিধান থেকে, তাই না? কোশ্চেনটা হয়েছে সংবিধান টপিক থেকে। তো তোমরা জানো যে সব বিশ্ববিদ্যালয় সংবিধান থেকে কোশ্চেন করে। তো রিসেন্টলি 5 আগস্ট পরবর্তী সময়ে সংবিধান থেকে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে এই যে বাকশাল, আমাদের 13তম সংশোধনীর মাধ্যমে যখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো সেটা, আবার 15তম মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো সেগুলা, আমাদের গণপরিষদ, আমাদের হচ্ছে সংবিধানের বিভিন্ন সংশোধনী, আমাদের সংবিধানের তফসিল এবং গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ এবং সংবিধানের বেসিক তথ্য যেগুলো আছে, এই জাতীয় কোশ্চেন থেকেই এখন তোমার কি হয়ে যাবে, ভর্তি পরীক্ষার কোশ্চেনটা হয়ে যাবে সংবিধান পার্ট থেকে, তাই না? তো ঠিক তেমনই একটা কোশ্চেন এসেছে দেখো, এবং এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে বলতেছে কি দেখো, বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠন করা হয়েছে। বাকশাল বলতে আমরা কি বুঝি? বাকশাল হচ্ছে বাংলাদেশ, বয়াকার বা যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ, কতে হচ্ছে কৃষক, তালব্যর সাথে হচ্ছে শ্রমিক, শ্রমিক, এখানে দেখো একটা আ আছে, আকারের সাথে কি আছে, আ আছে। আচ্ছা, আতে হচ্ছে আওয়ামী, আওয়ামী, হ্যাঁ, আওয়ামী, আওয়ামী, আর শেষের যে লটা আছে সেটা হচ্ছে লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ঠিক আছে, ওই সময় বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, আওয়ামী লীগ, এগুলা ছিল হচ্ছে কি বড় বড় রাজনৈতিক দল। তখন তো বিএনপি ফর্ম হয় নাই, জামায়াত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ ছিল। তো তখন হচ্ছে সব থেকে বড় দল হচ্ছে আওয়ামী লীগ এবং কৃষক শ্রমিক পার্টি। তাহলে দেখো তোমার এখানে বিষয় কি থাকতেছে, এখানে যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে বাংলাদেশ হবে এমন দেশ, বাংলাদেশ হবে এমন দেশ, নতুন করে ব্যবহার করি, যেখানে হচ্ছে কৃষক শ্রমিক পার্টি এবং আওয়ামী লীগ এই যে দুইটা দল, এই যে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা সেটা বাতিল করে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু হবে। এটাই ছিল বাকশাল, অর্থাৎ রাষ্ট্র হবে এক রাজনৈতিক দল কেন্দ্রিক একদলীয় দেশ। ঠিক আছে, এখানে কোনো রাজনৈতিক দল কম্পিট করতে পারবে না। অর্থাৎ যেমন দেখো রাশিয়া, ভ্লাদিমির পুতিন কি আছেন, প্রেসিডেন্ট আছেন, উনি থেকে যাবেন, বিষয়টা এমন। এটা করা হয়েছিল কোন সময়? আমাদের সংবিধান যখন এসেছিল তখন তো সেটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা হবে এমন কথা ছিল, কিন্তু কি হলো, সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বলা হলো যে না, বহুদলীয় গণতন্ত্র চলবে না, এই দেশ হবে একদলীয় গণতন্ত্রের দেশ, কেউ এখানে কম্পিটিশন করতে পারবে না, একজনই প্রেসিডেন্ট থেকে যাবেন, শেখ মুজিবুর রহমান, এমন একটা বিষয় এসেছিল। আচ্ছা, তো এটা করা হয়েছিল 25 জানুয়ারি, এটা করা হয়েছিল 25 জানুয়ারি 1975, অর্থাৎ শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার ঠিক কিছুদিন আগেই। মানে এইসব বিষয়গুলোই তাকে হচ্ছে সেনাবাহিনী থেকে অনেকটা করে দিয়েছিল, মানে সেনাবাহিনীর কাছে তিনি খারাপ হয়ে গিয়েছিলেন, অন্য পলিটিশিয়ানদের কাছে খারাপ হয়ে গিয়েছিলেন এইসব কর্মকাণ্ডের জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সংবিধান থেকে করা কোশ্চেন, এবং সংবিধান থেকে কোশ্চেন আসবে তোমরা জানো, আমরা পটেনশিয়াল টেস্টেও এই জাতীয় কোশ্চেন দেখেছিলাম। পরের কোশ্চেনে আসি, উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে? জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, খালেদা জিয়া, হুসেইন মোহাম্মদ এরশাদ। আচ্ছা, তো বর্তমান কনটেক্সটে আমরা শেখ মুজিবুর রহমান অপশনটা এমনিতেই বাদ রাখতে পারি, তাই না? কারণ শেখ মুজিব থেকে এখন ডিরেক্টলি কোশ্চেন হবে না। জিয়াউর রহমান, খালেদা জিয়া নাকি হুসেইন মোহাম্মদ এরশাদ? আচ্ছা, জিয়াউর রহমানের অনেক অ্যাচিভমেন্ট থেকে কোশ্চেন আসবে। জিয়াউর রহমানের অ্যাচিভমেন্ট হচ্ছে তিনি স্বাধীনতা পদক চালু করেছেন, তিনি হচ্ছে 21শে পদক যে পুরস্কার এগুলো চালু করেছেন, তিনি হচ্ছে 1965 যে পাক ভারত যুদ্ধ সেখানে হচ্ছে সর্বোচ্চ বীরত্বপূর্ণ খেতাব পেয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধে তিনি জীবিত যারা সৈনিক তাদের মধ্যে সর্বোচ্চ যে খেতাব বীরুত্তম সেটা পেয়েছেন। তার শাসনামলে খালকাটা কর্মসূচি সহ অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কৃষি বিপ্লব ঘটেছে, সেগুলো থেকে কোশ্চেন আসবে, এইসব থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, আবার হচ্ছে খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন তখন
তিনি যেসব কর্মকাণ্ডগুলো করেছেন, এই যে তিনি ফ্লাইওভার তৈরি করেছেন, নতুন করে মোবাইল ফোন চালু করেছেন, এই যে এইসব বিষয়গুলো, এগুলা থেকে কোশ্চেন হবে। কিন্তু এখানে বলতেছে, দেখো বলতেছে উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে, কিন্তু জিয়াউর রহমান বা খালেদা জিয়ার কেউই উপজেলা ব্যবস্থার প্রবর্তক নন। উপজেলা ব্যবস্থা প্রবর্তক হচ্ছেন কে? উপজেলা ব্যবস্থা প্রবর্তক হচ্ছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা এসেছিলেন কত সালে? হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা এসেছিলেন হচ্ছে 1982 সালে, তাই না? তিনি এসেছিলেন 1982 সালে। এবং এই যে সময়টা, এই সময় এসে তিনি যেটা করেছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই নীতিতে তিনি বিশ্বস্ত ছিলেন। আচ্ছা, তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন, আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। তো তিনি এই যে হাইকোর্টটা, এটা রাজধানীর এক জায়গাতে থাকবে না, এটা সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জায়গাতে তার বেঞ্চ থাকবে। ঠিক আছে, ধরো রংপুরে একটা বেঞ্চ, চিটাগাংয়ে একটা বেঞ্চ থাকবে, যশোরে একটা বেঞ্চ থাকবে, এভাবে বেঞ্চ বলতে শাখা। ঠিক আছে, এমন হাইকোর্টটাকে তিনি ছড়িয়ে দিবেন। প্রশাসনিক সহযোগিতার জন্য আমরা শুধুমাত্র জেলা প্রশাসনে কি করব না, নির্ভরশীল হব না। এই যে আমাদের জেলা ছিল 19টা জেলাকে তিনি ভেঙে করেছেন 64টা। আবার হচ্ছে আমাদের উপজেলা তখনও ছিল না, তখন জেলাকে ভেঙে যে উপজেলা করা হয়েছে, যাতে প্রশাসনিক যে হেল্পগুলো এগুলো মানুষের কাছাকাছি পৌঁছে যায়। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ বাংলাদেশে করেছেনই হচ্ছেন হুসেইন মোহাম্মদ এরশাদ, এবং হুসেইন মোহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং 1985 সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে আমাদের জাতীয় বিষয় থেকে করা কোশ্চেন, এবং আমরা এই জাতীয় কোশ্চেন রেখেছি কারণ তোমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তখন দেখবে যে এই জাতীয় কোশ্চেনগুলো এসেছে ভর্তি পরীক্ষাতে। আচ্ছা, চাহিদা ও যোগান রেখার ঢাল কেমন? চাহিদা ও যোগান রেখা, তোমরা যারা অর্থনীতি পড়েছো তোমরা নিশ্চয়ই চাহিদা রেখা এবং যোগান রেখা এগুলো সম্পর্কে ধারণা নিশ্চয়ই নিয়েছো। চাহিদা রেখাতে কি হয় আমরা জানি হচ্ছে চাহিদার ক্ষেত্রে যেটা ঘটে, চাহিদার ক্ষেত্রে কি ঘটে? চাহিদার ক্ষেত্রে যদি দাম বৃদ্ধি পায় তাহলে কি হবে? দাম বৃদ্ধি পেলে কি হবে? দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যাবে, তাই না? দাম বৃদ্ধি তো চাহিদা হ্রাস, তাহলে কি হলো দেখো তো, দাম বৃদ্ধি পেলে যদি চাহিদা হ্রাস ঘটে তাহলে কি হবে? আমাদের যে ঢাল নিশ্চয়ই নিম্নগামী হবে, কারণ দেখো চাহিদার ঢালটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, মানে ঢাল হবে নিম্নগামী, ঢাল হবে ঋণাত্মক। তাহলে চাহিদার যে ঢালটা আমরা পাচ্ছি, চাহিদার ঢাল হবে কেমন? চাহিদার ঢাল হবে হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, এবার আসি যোগানের ক্ষেত্রে আমরা কি জানি? যোগানের ক্ষেত্রে আমরা জানি যদি দাম বৃদ্ধি পায় তাহলে একই সাথে কি হবে? দাম যদি বৃদ্ধি পায় যোগান বৃদ্ধি পাবে, দাম যদি বৃদ্ধি পায় তাহলে যোগান বৃদ্ধি পাবে। তাহলে দাম বৃদ্ধি যোগান বৃদ্ধি, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা দ্বারা বুঝতে পারি হচ্ছে চাহিদার যে চাহিদার যে ঢালটা আছে বা চাহিদা রেখার যে ঢালটা আছে সেটা সবসময় হবে কেমন? সবসময় হবে হচ্ছে ধনাত্মক। তাহলে যোগানের যে ঢালটা হবে সেটা হবে ধনাত্মক। তাহলে চাহিদার ঢাল হচ্ছে ঋণাত্মক আর যোগানের ঢাল হচ্ছে ধনাত্মক। তাহলে উত্তর হবে কি? ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে দেখো এখানে যে অপশনগুলো আছে, ধনাত্মক ঋণাত্মক সমান আনুভূমিক ঋণাত্মক ধনাত্মক, এই দুইটা তো আমরা এমনিতেই চোখ বুঝে বাদ দিতে পারি। উত্তর হচ্ছে চাহিদা ধনাত্মক, যোগান ঋণাত্মক। তাহলে ধনাত্মক ঋণাত্মক, অপশন এ কারেক্ট আনসার। কি বুঝতে পারছো এই কোশ্চেনটা আসলে আমাদের কোন টপিক থেকে বলো তো? খুবই সহজ, এটা তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেনটা আসছে হচ্ছে অর্থনীতি থেকে, এবং এই যে তোমার এইচএসসি তে পড়া যে বিষয়গুলো সেগুলো থেকে সব ইউনিভার্সিটি মোটামুটি কোশ্চেন করে। ঢাকা ইউনিভার্সিটিও এই নিয়মেই ছিল, বাট রিসেন্টলি তারা একটু কম করা শুরু করছে, যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই একসাথে পরীক্ষা দিচ্ছে, এর জন্য সামান্য একটু কম করতেছে, বাট আবারও শুরু হতে পারে। আর অন্যান্য ইউনিভার্সিটিতে অবশ্যই এই জাতীয় কোশ্চেন হবে। আচ্ছা, তারপর আমরা আসি পরের কোশ্চেনে। ডুলাহাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত? বরিশাল, কক্সবাজার, গাজীপুর নাকি রংপুর? ডুলাহাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত? সাফারি পার্ক বলতে আমরা কি বুঝি? সাফারি পার্ক বলতে আমরা বুঝি পশু পাখির অভয়ারণ্য, তাই না? পশু পাখির অভয়ারণ্য। আচ্ছা, অভয়ারণ্য। আচ্ছা, এই ডুলাহাজরা একটা জায়গার নাম, এবং এই ডুলাহাজরা অবস্থিত হচ্ছে এখানে অপশন যেটা দেওয়া আছে বরিশাল, কক্সবাজার, গাজীপুর, রংপুর, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার, অর্থাৎ ডুলাহাজরা কক্সবাজারে অবস্থিত। সঠিক উত্তর অপশন বি। এটা আমাদের জাতীয় বিষয় বলি। এই যে দেখো যে আমাদের গাজীপুরে কি ইকো পার্ক আছে, গাজীপুর ইকো পার্ক রিসেন্টলি তৈরি করা হয়েছে। আবার আমাদের জাতীয় উদ্যান, আমাদের জাতীয় হচ্ছে জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, এই যে জাতীয় বিষয়গুলো যেগুলো আছে বা রিসেন্টলি ফর্ম করা কোনো বিষয় যেগুলো বাংলাদেশে ঘটতেছে, এগুলো থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, এই কোশ্চেন এখানে রাখা হয়েছে, আমাদের জাতীয় বিষয়ের মধ্যেই পড়ে, এটা আমাদের জাতীয় বিষয়ের মধ্যেই পড়ে।
5 নম্বর কোশ্চেন, সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের কোথায় অবস্থিত? সোয়াম্প ফরেস্ট, এটার একটু মিনিংটা বলে দিলে তোমরা সহজ উত্তর করতে পারবে। সোয়াম্প ফরেস্ট বলতে বোঝায়, ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে তো আমরা জানি বন, তাই না? ফরেস্ট মানে হচ্ছে বন, আর সোয়াম্প বলতে বোঝানো হয় জল, ঠিক আছে? তাহলে সোয়াম্প ফরেস্ট হচ্ছে কি? জলবন, অর্থাৎ যেই বনটা জলের নিচে থাকে, একদম পুরাটা না। ধরো যে একটা গাছটার হাইট হচ্ছে আমি ধরলাম 12 মিটার, এই 12 মিটারের মধ্যে অ্যাটলিস্ট 1 মিটার বা 2 মিটার পানির নিচে এবং বাকি 10 মিটার পানির উপরে, এগুলাকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। তো এখানে অপশনগুলো দেখো কোথায় অবস্থিত, কক্সবাজার, সিলেট, খুলনা নাকি বাগেরহাট। দেখো একটা জায়গার নাম আমরা সবাই শুনেছি, একটা জায়গার নাম সবাই শুনেছি, সেটা হচ্ছে কি? সেটার নাম হচ্ছে রাতারগুল। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, তাই না? বাংলাদেশের সোয়াম্প ফরেস্ট হচ্ছে রাতারগুল। রাতারগুল কোথায় অবস্থিত? রাতারগুল যেখানে অবস্থিত নিশ্চয়ই সোয়াম্প ফরেস্ট সেখানে অবস্থিত। তোমাদের কমেন্টগুলো আমি একটু সামনে রাখি যাতে কমেন্টগুলো খুব সহজে দেখতে পারি। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারো, হ্যাঁ, তাতে করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা অবশ্যই ক্লাসটা দেখতে পারবে। আচ্ছা, তোমাদের কমেন্টটা একটু আমি সামনে রাখলাম যাতে করে হচ্ছে তোমাদের কমেন্টটা একটু দেখা যায়। ওয়েট, ওকে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে সোয়াম্প ফরেস্ট আছে অপশনে দেওয়া কক্সবাজার, সিলেট, খুলনা নাকি বাগেরহাট। রাতারগুল কোথায় অবস্থিত? তোমরা অনেকে রাতারগুল গিয়েছো, তাই না? তো এই যে অনেকে উত্তর করছো, সঠিক উত্তর হচ্ছে সিলেট। হ্যাঁ, রাতারগুল হচ্ছে সিলেটে অবস্থিত এবং বাংলাদেশের যে সোয়াম্প ফরেস্ট সেটা হচ্ছে সিলেটে অবস্থিত। অপশন বি তাহলে কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের জাতীয় বিষয়, বুঝছো? এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জাতীয় বিষয়। সোয়াম্প ফরেস্ট হচ্ছে বাংলাদেশের জাতীয়, আমাদের দেশের সাথে সম্পর্কিত, তো এই কারণে এগুলা হচ্ছে জাতীয় বিষয়ের কোশ্চেন। তাহলে দেখো যে আমরা যে কোশ্চেনটা করেছি তোমাদের পটেনশিয়াল টেস্টের, সেগুলা কি ওই ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন হয় ঠিক তেমন কোশ্চেন, ঠিক আছে? তো এমন কোশ্চেন আসবে তোমাদের ভর্তি পরীক্ষাতে। বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? স্কটল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান নাকি কেনিয়া? বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? আচ্ছা, দেখো যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম পার্টিসিপেট করে কত সালে? 1999 সালে, তাই না? বাংলাদেশের 1997-তে যে হচ্ছে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হয়, আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়, এবং 1999 সালে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। আচ্ছা, এবং এই বিশ্বকাপে বাংলাদেশ খুবই হচ্ছে কি বলবো, সম্ভাবনাময় ফলাফল করে এবং বাংলাদেশকে সারা বিশ্বের একটা ইমার্জিং দল হিসেবে, যে উদীয়মান দল হিসেবে বিবেচনা করা হয়। এবং এই বিশ্বকাপে প্রথম বাংলাদেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে, স্কটল্যান্ডের বিরুদ্ধে। এবং স্কটল্যান্ডের ঠিক পরের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে। এবং এই যে পাকিস্তান ওই সময় কোন ধরনের শক্তিশালী দল কল্পনা করো, এবং পাকিস্তান কিন্তু 1999 বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল, চ্যাম্পিয়ন হতে পারে নাই, চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ছিল রানার্স আপ। তাহলে বিশ্বকাপে রানার্স আপ দলও হচ্ছে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল। বাংলাদেশ খুবই নবীন এবং অনভিজ্ঞ একটা দল ছিল ওই সময়ে। সেই অনভিজ্ঞ দলের কাছে পাকিস্তান পরাজিত হয়েছিল পরবর্তীতে, বাট ফার্স্ট ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে হচ্ছে স্কটল্যান্ডের সাথে। অনেকে পাকিস্তান উত্তর করে ফেলে, বাট সঠিক উত্তর হচ্ছে স্কটল্যান্ড, ঠিক আছে? পাকিস্তান উত্তর করছো, এই যে কে, এটা ওবায়দুল্লাহ। পাকিস্তান না, সঠিক উত্তর হচ্ছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচ বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে জিতে, তারপরে গিয়ে পাকিস্তানের সাথে জিতে। তাহলে এই কোশ্চেনটা আসছে কোন টপিক থেকে বলো তো? সহজ, এটা আসছে কি স্পোর্টস থেকে, তাই না? এই কোশ্চেনটা আসছে হচ্ছে খেলাধুলা থেকে, এই কোশ্চেন আসছে হচ্ছে খেলাধুলা থেকে। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি মহানন্দা? এই কোশ্চেনটা সহজ কোশ্চেন এবং সহজ হলেও গুরুত্বপূর্ণ, রিপিটেড কোশ্চেন, বিভিন্ন সময় এসেছে, তারপরেও গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা ভর্তি পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, মহেস্থানগড়কে আমরা শুনি নাই এমন কোনো মানুষ নাই। ওই যে ক্লাস 3-4 থেকে আমরা হচ্ছে মহেস্থানগড়ের পড়া পড়ে আসছি, যে মহেস্থানগড় ছিল একটা বৌদ্ধ বিহার, এটা বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত। এইভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? তো এই যে করতোয়াতে হচ্ছে তোমার করতোয়া নদীর তীরে মহেস্থানগড় অবস্থিত, এটা তো আমরা সবাই জানি। মহেস্থানগড় কোথায় অবস্থিত? এটা বগুড়াতে, তাই না? এটা হচ্ছে বগুড়াতে অবস্থিত। বগুড়ার বিখ্যাত দইয়ের জন্য বগুড়া বিখ্যাত, তাই না? আচ্ছা, তো এটা ছিল একটা বৌদ্ধ মন্দির, তাই না? মহেস্থানগড় হচ্ছে কি একটা বিখ্যাত বৌদ্ধ মন্দির। এটা পাল বংশে প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানো পাল বংশ বাংলাদেশ বলতে ভারত উপমহাদেশের সবচেয়ে দীর্ঘদিন ধরে শাসন করে যাওয়া রাজবংশ। এবং এই পাল বংশের একজন বিখ্যাত রাজা ধর্মপাল কর্তৃক এই যে মহেস্থানগড়ের যে বিখ্যাত মঠ বা বৌদ্ধবিহার সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কিনা কোন নদীর তীরে অবস্থিত? যেটা করতোয়া নদীর তীরে অবস্থিত, করতোয়া নদী, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে
করতোয়া নদী, তোমরা অনেকে মহেস্থানগড়ে গিয়েছো, অনেকে যাওনি, যাইতে পারো, সুন্দর জায়গা। আচ্ছা, তো তাহলে এই যে কোশ্চেনটা হলো, এই কোশ্চেনটা হলো বাংলাদেশের প্রত্নতত্ত্ব থেকে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ব শুধুমাত্র বাংলাদেশ না, আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব থেকেও কোশ্চেন হতে পারে। যেমন দেখো যে তোমাকে কোশ্চেন করলো তক্ষশিলা কোথায় অবস্থিত, নিশ্চয়ই পাকিস্তানে অবস্থিত। তো তক্ষশিলা কি? একটা প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে করতোয়া। 8 নম্বর কোশ্চেন, স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বের সভ্যতার সংঘাত হবে বলে কে মত প্রকাশ করেন? হেনরি কিসিঞ্জার, প্রেসিডেন্ট বুশ, স্যামুয়েল হান্টিংটন নাকি জন মেজর? আচ্ছা, স্নায়ুযুদ্ধ বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ অনেকে বুঝতে পারো না স্নায়ুযুদ্ধটা কি, বা অনেকে এই নামটা শুনেছো অনেক জায়গাতে, বাট এটা আসলে জানো না যে আসলে স্নায়ুযুদ্ধ কি। দেখো, যখন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে শিল্প বিপ্লব হয়েছে। তোমরা জানো যে 18 শতকে সারা বিশ্বে শিল্প বিপ্লব হয়েছে, এবং শিল্প বিপ্লব থেকে শিল্প বিপ্লবের সময় থেকেই যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা প্রভাব রাখা শুরু করে, ঠিক আছে, শিল্প বিপ্লবের সময় থেকে। আচ্ছা, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা সারা বিশ্বের মোড়ল দেশ, এটা তারা প্রমাণ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, এবং অন্যতম মোড়ল দেশ হিসেবে তারা কি করে? প্রমাণ করে। আচ্ছা, তারপরে যেটা হয়, রাশিয়ার উত্থান ঘটে কিভাবে? রাশিয়ার উত্থান ঘটে হচ্ছে রুশ বিপ্লবের মাধ্যমে, যেখানে রাশিয়াতে কি হয়? সমাজতন্ত্রের উত্থান ঘটে। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা ঘটতেছে দেখো, এইখানে এই যে যুক্তরাষ্ট্রে কি হতে থাকে? ধনতন্ত্রের জয় জয়কার, তাই না? যুক্তরাষ্ট্রে যেটা হয় ধনতন্ত্রের জয় জয়কার, আবার বিপরীত দিকে যেটা হয় রাশিয়াতে সমাজতন্ত্রের জয় জয়কার। আচ্ছা, তাহলে রাশিয়া চাই কি বিশ্বের নতুন স্বাধীন দেশগুলো সমাজতন্ত্রের দিকে যাবে, যুক্তরাষ্ট্র চাই না ধনতন্ত্রের দিকে যাবে। এই যে দুইটা মেরু পৃথিবীতে তৈরি হয়ে যায়, একটা হচ্ছে ধনতন্ত্রের যুক্তরাষ্ট্র কেন্দ্রিক মেরু, আর একটা হচ্ছে রাশিয়ার সমাজতান্ত্রিক মেরু, বাইপোলার স্টেট বলা হতো যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে। এই দুই দেশ কখনো সংঘাতে জড়াইতো না, বা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় চলতে থাকতো, এবং এই সিচুয়েশনকে বলা হতো কি? স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, অর্থাৎ নীরব যুদ্ধ, ঠিক আছে, কেউ যুদ্ধ করতেছে না, বাট তারা আসলে যুদ্ধ অবস্থাতেই আছে। এবং এই স্নায়ুযুদ্ধ কখন শেষ হয়? তোমরা জানো যে 90 দশকে সমাজতন্ত্রের পতন হয়। 90 দশকে কি হয়? 90 দশকে সমাজতন্ত্রের পতন ঘটে, এবং যখন সমাজতন্ত্রের পতন ঘটে সারা বিশ্বের একক মোড়ল দেশ হয়ে যায় যুক্তরাষ্ট্র। তখন তার কারোর সাথে স্নায়ুযুদ্ধে জড়ানোর দরকার নাই, সেখান থেকে এই স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যায়। এবং স্নায়ুযুদ্ধোত্তর মানে স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বের সভ্যতার সংঘাত হবে বলে কে মত প্রকাশ করেছেন? 4টা অপশন দেওয়া আছে, হেনরি কিসিঞ্জার, প্রেসিডেন্ট বুশ, স্যামুয়েল হান্টিংটন নাকি জন মেজর? সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল হান্টিংটন। সঠিক উত্তর কোনটা? স্যামুয়েল হান্টিংটন, অপশন সি কারেক্ট আনসার। কি বুঝতে পারছো এটা? তাহলে এই যে কোশ্চেনটা আসলো, এটা আন্তর্জাতিক বিষয় থেকে, এটা হচ্ছে কি আন্তর্জাতিক বিষয় থেকে। পরের কোশ্চেনে আমরা আসি, হলুদ সাংবাদিকতার জন্ম কোন দেশে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ নাকি ইতালি? হলুদ সাংবাদিকতার জন্ম কোন দেশে? আচ্ছা দেখো, হলুদ সাংবাদিকতার জনককে? হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতার জনককে? হলুদ সাংবাদিকতার জনক হচ্ছে, তোমরা জানো সাংবাদিকতার জন্য বিখ্যাত একটা পুরস্কার দেওয়া হয়, সেটার নাম হচ্ছে পুলিৎজার। এবং এই পুলিৎজার হচ্ছেন হলুদ সাংবাদিকতার জনক, ঠিক আছে, এবং ওনার নামে পরবর্তীতে সাংবাদিকতায় অবদান রাখার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তো আমরা অনেক ক্ষেত্রে বুঝি হলুদ সাংবাদিকতা মানেই হচ্ছে এটা খারাপ কাজ, এটা হলুদ সাংবাদিকতা মানেই হচ্ছে মিথ্যা তথ্য, ভুলভাল তথ্য, বানোয়ার তথ্য, বিষয়টা এমন। আসলে কিন্তু হলুদ সাংবাদিকতার কনসেপ্টটা এভাবে আসেনি। ওই সময় এটা হলুদ সাংবাদিকতা হয়েছে গত শতকের প্রথম দিকে। আচ্ছা, তো ওই সময় যেটা হতো, সংবাদপত্র প্রিন্ট করা হতো সাদা কালো রঙে, মানে পেপার সাদা, কালি হচ্ছে কালো, ঠিক এভাবে, এর বাইরে কোনো ছিল না। তো এটা দেখা যেত কি, তোমার হচ্ছে সংবাদপত্র সবারটা ওই একই রকম আকর্ষণীয়, কারোটা বেশি আকর্ষণীয় না, কারোটা কম আকর্ষণীয় না। তো এটা কি মানে সংবাদপত্র আকর্ষণীয় হওয়া বা যে কোনো জিনিস আকর্ষণীয় হওয়া কি কাস্টমারকে আকৃষ্ট করতে কাজে দেয়। তো এই পুলিৎজার একজন সাংবাদিক ছিলেন যুক্তরাষ্ট্রের, এবং তিনি যেটা করলেন, বিভিন্ন কার্টুন
সংবাদপত্রে অ্যাড করা শুরু করলেন। এর আগে কোনো কার্টুন বা কিছু অ্যাড করা হতো না, ডিরেক্ট নিউজ আর কিছু না। আচ্ছা, বা হচ্ছে কোনো ফটো টটো অ্যাড করলে সেটা, বাট কোনো কার্টুন এটা সেটা কখনো অ্যাড করা হতো না। তো তিনি সংবাদপত্রে কার্টুন অ্যাড করা শুরু করলেন। এখনকার সময় দেখবা সংবাদপত্রে একটা কার্টুন থাকে, ঠিক আছে, মানে ব্যঙ্গাত্মকভাবে যে কোনো কিছু উপস্থাপন করার জন্য। এবং এই যে পুলিৎজার তিনি যেটা করলেন, হলুদ রঙের কার্টুন তিনি উপস্থাপন করতেন, হলুদ কার্টুন। হ্যাঁ, এখন দেখো সংবাদপত্র পুরাটাই হচ্ছে সাদা কালো, তার মধ্যে যদি কিছু হলুদ কার্টুনের ডিজাইন থাকে তাহলে কি আমাদের দৃষ্টিটা ঠিক ওইদিকে যাবে, তাই না? তখন তো সব সাদা কালো, রঙিন প্রিন্ট সেভাবে প্রচলন নাই। তো এই যে তিনি দৃষ্টি আকর্ষণের জন্য হলুদ রঙের কার্টুন ব্যবহার করে বিভিন্ন ব্যঙ্গাত্মকভাবে কোনো কিছু উপস্থাপন করা শুরু করলেন, এটাকে বলা হয় হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম। এটা কোথায় হয়েছে বললাম, পুলিৎজার ছিলেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক, তার মানে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসলে কোন টপিক থেকে বলতো? এটা হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকতা, গণমাধ্যম ও সাংবাদিকতা। আচ্ছা, তো এই সাংবাদিকতার বেসিকগুলো, গণমাধ্যমের বেসিকগুলো জানতে হবে। বিভিন্ন গণমাধ্যম যেগুলো গুরুত্বপূর্ণ সারা বিশ্বে, সেগুলো কোন দেশ ভিত্তিক সেগুলো একটু জানতে হবে আমাদেরকে। এবং যদি বিউপিতে ভর্তি পরীক্ষা দাও, বিউপিতে একটু ডিপলি কোশ্চেন আসবে। ঠিক আছে, ধরো যে সংবাদ যে প্রচার করা হয়, এইখানে এগুলো তো বিভিন্ন নাম আছে, তাই না? এই যে ধরো যে কোনগুলোকে মোশন বলে, কোনগুলোকে লিড নিউজ বলে, কোনগুলোকে হচ্ছে তোমার এই যে বিভিন্ন নাম দেয় ওরা। ঠিক আছে, আমি সবগুলোর নাম জানিও না। এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, দাঁড়াও, একটু এখানে টেকনিক্যাল ইস্যু হচ্ছে, আমি বিষয়টা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 9 নম্বর কোশ্চেনটা এখানে সলভ করলাম আমরা। 10 নম্বর কোশ্চেন, কোন সালে তুরস্কের খেলাফতের অবসান হয়? আচ্ছা, ইসলামিক খেলাফত যেটা চালু হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে, তারপর হচ্ছে বিভিন্নভাবে খেলাফত চেঞ্জ হয়েছে। যেমন খুলাফায়ে রাশিদিন বা 4 খলিফার পর উমাইয়া খেলাফত এসেছে, আব্বাসি খেলাফত এসেছে। ঠিক আছে, তারপর খেলাফত সরতে ইরাক হয়ে তুরস্কে চলে এসেছে। মানে ইসলামিক খেলাফতের কেন্দ্রভূমি সেই সৌদি আরব থেকে পরবর্তীতে ইরাকে এসেছে। মানে উমাইয়ারা তো হচ্ছে ইরাকের রাজধানী স্থাপন করে, ইরাকের পরে সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় এসেছে? তুরস্কে। এবং তুরস্কে এসে ওই সময় ইসলামের ব্যাপক বিস্তার হয়েছে, এটা সত্য কথা, বাট খিলাফত শেষও হয়েছে তুরস্কে এসেই। খিলাফত শেষ হয়েছে তুরস্কে এসে। কখন খিলাফত শেষ হয়? প্রথম বিশ্বযুদ্ধের পর মূলত খিলাফত শেষ হয়। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কোন পক্ষে ছিল? তুরস্ক ছিল অক্ষ শক্তির পক্ষে, অর্থাৎ যুদ্ধে পরাজিত শক্তির পক্ষে। ঠিক আছে, তাহলে এটা কোন সময়? প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল আমরা জানি হচ্ছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। এবং ঠিক তারপরেই খিলাফতের অবসান ঘটে, তুরস্কে খিলাফতের অবসান ঘটে। সেটা কত সালে? সেটা হচ্ছে 1922 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেনটা ইসলামের ইতিহাসকে বেশি কানেক্ট করে। এটা হচ্ছে ইসলামের ইতিহাসকে বেশি কানেক্ট করে, বুঝছো? ইসলামের ইতিহাসকে বেশি কানেক্ট করে। আচ্ছা, আবার নর্মাল ইতিহাসের মধ্যে অবশ্যই হচ্ছে তুরস্কের খিলাফত আলোচিত হয়, কারণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবকিছুই ইতিহাসের আলোচনার বিষয়। 11 নম্বর কোশ্চেন, অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন? অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন স্যার এফ বারোজ, লর্ড মাউন্টব্যাটেন, গ্লেন ফিলিপস, লর্ড মিন্টো। আচ্ছা, কে ছিলেন অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর? আচ্ছা, দেখো, অবিভক্ত বাংলা বলতে বোঝানো হচ্ছে যে এই 1905 সালের ঠিক আগে, মানে 1905 সালে যেটা হয় বঙ্গভঙ্গ, ঠিক বঙ্গভঙ্গের আগে অবিভক্ত যে বাংলাটা ছিল তার শেষ গভর্নর কে ছিলেন? এখানে কিন্তু দেখো একটা বিষয় বুঝতে হবে, তোমাকে ভাইসরয় বলে নাই, নট ভাইসরয়। ঠিক আছে, নট ভাইসরয়, তোমাকে ভাইসরয় বলে নাই। তোমাকে কি বলছে? তোমাকে বলছে হচ্ছে গভর্নর। গভর্নর কে ছিলেন? অনেকে ভাইসরয় ভাবতে পারো, তাহলে কিন্তু তোর ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অপশন দেখো, স্যার এফ বারোজ, লর্ড মাউন্টব্যাটেন, গ্লেন ফিলিপস, নাকি লর্ড মিন্টো। আচ্ছা, ভাইসরয় কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বশেষ ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড কার্জন, এটা আমরা জানি। বঙ্গভঙ্গের সময়ও তিনি ছিলেন লর্ড কার্জন, কিন্তু গভর্নর কে ছিলেন? এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে স্যার এফ বারোজ। স্যার এফ বারোজ ছিলেন ওই সময়কার কি? ওই সময়কার গভর্নর, ব্রিটিশ গভর্নর ছিলেন হচ্ছেন স্যার এফ বারোজ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে এই কোশ্চেনটা আসলে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস থেকে, প্রাচীন বাংলার ইতিহাস। ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস থেকে। আচ্ছা,
বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড আর্থ ডে, তাই না? এই কথাটাকে আমরা সহজে বুঝতে পারি, ওয়ার্ল্ড আর্থ আর্থ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে। আচ্ছা, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? এখানে অপশন দেখো, 16 ডিসেম্বর, 21 নভেম্বর, 22 এপ্রিল নাকি 17 মার্চ। আচ্ছা, আমরা হচ্ছে রিও কনভেনশনের নাম শুনেছি, তাই না? আমরা রিও কনভেনশনের নাম শুনেছি, RIO, রিও, CONVENTION, রিও কনভেনশন। এটা রিও কোথায়? রিও হচ্ছে রিও ডি জেনেরিও, এটা হচ্ছে ব্রাজিলের একটা শহরের নাম। এই রিও কনভেনশনের আরেক নাম হচ্ছে আর্থ সামিট। রিও কনভেনশনের আরেক নাম কি? সেটা হচ্ছে আর্থ সামিট, আর্থ সামিট। হ্যাঁ, এই আর্থ সামিট রিও ডি জেনেরিওতে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। কত সালে সেটা? 1991 সালে, 1991-এ। এবং এই ডেটটা ছিল কবে? এই ডেটটা ছিল হচ্ছে 22 এপ্রিল। ডেটটা ছিল হচ্ছে 22 এপ্রিল। এর জন্য প্রত্যেক বছর 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, বা হচ্ছে আমরা বলি যেটাকে হচ্ছে ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর্থ ডে, এইটা পালন করা হয় হচ্ছে কি তোমার 22 এপ্রিল, ঠিক আছে। এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিবস, এগুলো একটু পড়তে হবে, পরিবেশ সংক্রান্ত কোশ্চেন আসে। হ্যাঁ, পরিবেশ ও জলবায়ু, পরিবেশ ও জলবায়ু, পরিবেশ ও জলবায়ু। দেখবা যে ইউনিভার্সিটি, বাংলাদেশে যে ইউনিভার্সিটি কোশ্চেন করছে, যারা সাধারণ জ্ঞানে কোশ্চেন করে নর্মাল, তারা পরিবেশ থেকে একটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করে, সবসময় হয় এটা। তো এর জন্য পরিবেশ জলবায়ু সম্পর্কে বিভিন্ন কনভেনশন, বিভিন্ন হচ্ছে সংগঠন, বা রিসেন্ট কোনো ঘটনা, বা হচ্ছে কোন রাষ্ট্রীয় পদক্ষেপ, এই সব কিছু একটু দেখতে হবে আমাদেরকে। 13 নম্বর কোশ্চেন, প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বরাহ মিহির, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি খনা? প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি? প্রচলিত বলতে আমরা যেটা ব্যবহার করি, ঠিক আছে, বর্তমানে যে হচ্ছে বর্ষপঞ্জি, বাংলা বর্ষপঞ্জি যেটা আমরা ব্যবহার করি, সেটা কার পরিকল্পনায় তৈরি? একদমই তথ্যমূলক কোশ্চেন। আচ্ছা, খনাকে তোমরা তো চিনো, মানে তিনি হচ্ছে প্রাচীন ভারতের একজন জ্যোতিষী মতোই ছিলেন, একজন নারী তিনি ছিলেন। তিনি অনেক তত্ত্ব কথা দিয়েছেন, যেগুলোকে খনার বচন হিসেবে ব্যবহার করা হয় কৃষি কর্মকাণ্ড। তার এই কথা শুনে অনেকটা হচ্ছে প্রভাবিত হতো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু বর্তমান সময়ে যে বর্ষপঞ্জি আছে, সেটা মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমরা নাম শুনেছো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরিকল্পনায় তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, এই যে কোশ্চেনটা আসলো, এটা হচ্ছে আমাদের জাতীয় বিষয় বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী, এটা তোমরা জানো, বিখ্যাত একজন ভাষাবিজ্ঞানী। 14 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক 6 দফার প্রথম দফা। ঐতিহাসিক 6 দফা, দেখো 6 দফা থেকে আগে যে ধরনের কোশ্চেন আসতো, এখন ঠিক ওই ধরনের কোশ্চেন আসবে না। মানে 6 দফার উপস্থাপক ছিলেন শেখ মুজিবুর রহমানকে এক্সক্লুড করে বাকি অংশ থেকে কোশ্চেন হবে। তো 6 দফার প্রথম দফাটা কি ছিল, এটা দেখো শেখ মুজিব কানেক্ট করতেছে না, কন্টেন্টকে কানেক্ট করতেছে, মানে 6 দফাতে কি ছিল, এই জাতীয় কোশ্চেন হতে পারে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা, ধর্মনিরপেক্ষতা, এখানে একটু বানান ভুল আছে, ধর্মনিরপেক্ষতা, স্বতন্ত্র মুদ্রা নাকি প্রাদেশিক স্বায়ত্তশাসন? 6 দফার 6টা দফা তুমি যদি পড়ো, তাহলে তুমি অবশ্যই জানো নিশ্চয়ই প্রথম দফাতে কি ছিল, এবং এর মধ্যে সবথেকে 6টা দফারই কন্টেন্ট একটু মনে রেখো, এবার ছোট ছোট করে, বুঝছো? মানে স্বতন্ত্র মুদ্রা নিশ্চয়ই কোনো একটা দফাতে আছে, ওইটা সাইডে একটু সাইড নোট লিখবা, স্বতন্ত্র মুদ্রা। ধর্মনিরপেক্ষতা নিয়ে কোথাও বলা নাই। প্রাদেশিক স্বায়ত্তশাসন আছে, তার মানে সাইড নোট লিখবা প্রাদেশিক স্বায়ত্তশাসন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে প্যারামিলিশিয়া বাহিনী গঠন করার কথা বলা আছে, সাইড নোট লিখবা, ছোট ছোট তথ্য হিসেবে মনে রাখবা, তাহলে দেখবা সহজে মনে থাকতেছে। সঠিক উত্তর হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। মানে আমাদের এই যে বাংলা প্রদেশ, পূর্ব পাকিস্তান যেটা, তাকে স্বায়ত্ত শাসন দিতে হবে, মানে তাদের নিজস্ব মুদ্রা থাকবে, নিজস্ব প্যারামিলিশিয়া বাহিনী থাকবে, তাদের আলাদা নির্বাচন ব্যবস্থা থাকবে, মানে কমপ্লিট স্বায়ত্ত শাসন। কেন্দ্র সরকার চাইলেই ইচ্ছা মতো হস্তক্ষেপ করতে পারবে না, বিষয়টা হচ্ছে এমন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলা পাকিস্তান আমল, ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস পাকিস্তান আমল, ঠিক আছে, পাকিস্তান আমল, ঠিক আছে, পাকিস্তান আমল। ওকে, 15 নম্বর কোশ্চেন, বাইরাক্তার ড্রোন কোন দেশের তৈরি? বাইরাক্তার ড্রোন কি? বাইরাক্তার হচ্ছে বিখ্যাত একটা জঙ্গি ড্রোন। জঙ্গি মানে তোমরা ভাবো যে সন্ত্রাসী, না, জঙ্গি বলতে বোঝানো হয় যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ ড্রোন। এটা মূলত যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। এবং এই ড্রোনের কাজ কি? ড্রোন কি যুদ্ধ করে? ড্রোন তো একটা ছোট জিনিস। ড্রোনের কাজ হচ্ছে সার্ভিলেন্স মানে নজরদারি করা, ঠিক আছে। তারা বিভিন্ন সামরিক ক্যাম্প, অন্য প্রতিপক্ষের সামরিক বাহিনীদের পরিকল্পনা, এগুলো নজরদারিতে রাখার জন্য ব্যবহার করা হয়।
এবং এই ড্রোনগুলো হয় খুবই খুবই ইন্টেলিজেন্ট ড্রোন, মানে তারা হচ্ছে রাডার ফাঁকি দিতে পারে, তারা হচ্ছে লোকচক্ষু এড়াতে পারে, সাইজে অনেক ক্ষেত্রে খুবই ছোট ছোট হয়, ঠিক আছে। তো ওই বাইরাক্তার ড্রোন কোন দেশে তৈরি? তুরস্ক, চীন, রাশিয়া নাকি উত্তর কোরিয়া? বাইরাক্তার ড্রোন রাশিয়া ব্যবহার করে তোমরা জানো, কিন্তু রাশিয়ার তৈরি এটা না, এটা অন্য দেশ থেকে রাশিয়া এটা আমদানি করেছে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে তুরস্ক। বাইরাক্তার ড্রোন তৈরি করেছে হচ্ছে তুরস্ক, অপশন এ কারেক্ট আনসার। এটা আন্তর্জাতিক বিষয় থেকে করা কোশ্চেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় থেকে করা কোশ্চেন। সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড নাকি রাশিয়া? তোমাদেরকে বলি সেনেগাল কোন মহাদেশে বলো তো? সেনেগাল দেশটা কোন মহাদেশে? আমরা জানি সেনেগাল হচ্ছে আফ্রিকা মহাদেশে, তাই না? সেনেগাল হচ্ছে আফ্রিকা মহাদেশে। এবং এই বিষয়টা মনে রেখো, সারা বিশ্বের যে কলোনি ছিল সেই কলোনির আফ্রিকার ভাগ ছিল হচ্ছে ফ্রান্সের হাতে, আফ্রিকার নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতে, এশিয়ার নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকার নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের হাতে এবং সামান্য কিছু স্পেনের হাতে, ঠিক আছে। মানে এরা কিন্তু নিজেরা ভাগ করে নিয়েছিল, বুঝছো, যে তোমরা ভাই এতটুকু নাও, তোমরা এতটুকু নাও, তোমরা এতটুকু নাও, যাতে নিজেদের মধ্যে সংঘর্ষ না হয়। ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধ করে কি করবে? এমনি তারা যুদ্ধ সারা জীবন করতেছে, ঠিক আছে। তারা চাচ্ছে যে না, আমরা আর এই কলোনি নিয়ে ঝামেলা করবো না, আমরা ভাগ করে নিই, তোমাদের এতটুকু, তোমাদের এতটুকু। তো এশিয়ার ভাগ পড়েছিল ইংল্যান্ডের নিয়ন্ত্রণে, আফ্রিকা হচ্ছে ফ্রান্সের নিয়ন্ত্রণে। তো যেহেতু সেনেগাল হচ্ছে আফ্রিকান কান্ট্রি, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে, খুব সহজে উত্তর করতে পারি, সেনেগাল ছিল ফ্রান্সের নিয়ন্ত্রণে, ঠিক আছে। ফ্রান্সের উপনিবেশ ছিল হচ্ছে সেনেগাল, আফ্রিকা সব দেশগুলো ছিল এমন। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা উপনিবেশ, যেহেতু উপনিবেশ হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের আলোচনা, আন্তর্জাতিক বিষয়ের আলোচনা। 17 নম্বর কোশ্চেন, এসটিপি এর পূর্ণরূপ কি? এসটিপি এর পূর্ণরূপ কি? আচ্ছা, এখানে আমাদের ডিসপ্লেটা একটু অফ হয়ে যাচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে দিই, তাহলে ডিসপ্লেটা অন থাকবে। আচ্ছা, ওয়েট, আচ্ছা দাঁড়াও, আমি একটু প্লিজ একটু টাইম নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু এখানে চেষ্টা করি এটা ঠিক করার জন্য। একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা ভাবে চলবে। ওকে, এসটিপি এর পূর্ণরূপ কি? আমি তোমার কমেন্ট এখন দেখতে পারবো না, ঠিক আছে, একটু কমেন্টে দেখার ঝামেলা হবে, সমস্যা নেই। দেখো, এই এসটিপি, এই নামটা শুনে একটু পরিচিত মনে হচ্ছে, তাই না? আমরা কোথাও না কোথাও দেখেছি বা কোথাও শুনেছি এমন। আচ্ছা, এই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি থেকে কোশ্চেনটা আসছে। আচ্ছা, আমরা এই যে কমিউনিকেশন মেথড পড়েছি না আইসিটিতে, কমিউনিকেশন মেথড, তো কমিউনিকেশন মেথডের মধ্যে একটা পড়েছিলাম হচ্ছে তারবিহীন যোগাযোগ মাধ্যম, আরেকটা হচ্ছে তার সহ যোগাযোগ মাধ্যম, তাই না? আচ্ছা, একটা হচ্ছে ওয়্যারলেস, আরেকটা হচ্ছে ওয়্যার্ড যোগাযোগ মাধ্যম। তো যেটা আমরা তার মাধ্যম পড়েছিলাম, ঠিক আছে, তারের মাধ্যমে যোগাযোগ করা হয়, তার মধ্যে পড়েছিলাম তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তিনটা পড়েছিলাম, তাই না? আচ্ছা, তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবল যেটা পড়েছিলাম, টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, টুইস্টেড শব্দের অর্থ কি? আমরা বলি টুইস্ট, এর মধ্যে টুইস্ট আছে, টুইস্ট মানে প্যাচ, ঠিক আছে, টুইস্ট মানে কি? প্যাচ, তার মানে প্যাচ আছে। আচ্ছা, তো টুইস্টেড মানে কি? যেটা পেঁচানো হয়েছে, টুইস্টেড। পেয়ার মানে কি? পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়া, পেয়ার শব্দের অর্থ হচ্ছে কি? জোড়া। তাহলে যেই তার কি থাকে, মানে জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার। এবং এই টুইস্টেড পেয়ারের একটা ক্লাসিফিকেশন হচ্ছে এসটিপি। টুইস্টেড পেয়ারের ক্লাসিফিকেশন দুইটা ছিল, যারা এইচএসসিতে একটু মনোযোগ দিয়ে আইসিটি পড়েছো তারা দেখবে, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। একটা ছিল কি? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড বলতে কি বোঝানো হয়? শিল্ড শব্দের অর্থ কি? শিল্ড মানে হচ্ছে আবরণ, তাই না? আবরণ। শিল্ডেড মানে যেটার আবরণ আছে, আর আনশিল্ডেড মানে যেটার আবরণ নেই। তাহলে আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের শর্ট ফর্ম হচ্ছে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর শিল্ডেড হচ্ছে এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে আমরা বুঝতে পারতেছি, এখন দেখি আমরা অপশন, এখানে বলতেছে শেয়ার, তাহলে এটা ভুল। এখানে শিল্ডেড ঠিক আছে, বাট এখানে টুইন বলতেছে, তাহলে এটা ভুল। শিল্ডেড টাওয়ার বলতেছে, তাহলে এটা ভুল। শিল্ডেড টুইস্টেড পেয়ার, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কি বুঝতে পারতেছেন আমরা এখন?
ইন্টারমিডিয়েট আইসিটিটা ঠিকঠাক পড়লে এটা সহজ উত্তর করা যাবে। 18 নম্বর কোশ্চেন, কমপ্লিট শাটডাউন কবে চালু করা হয়? রিসেন্ট কোশ্চেন। 17 জুলাই 2024, 18 জুলাই 2024, 19 জুলাই 2024 নাকি 20 জুলাই 2024? রিসেন্ট কোশ্চেন, তথ্যমূলক কোশ্চেন। 17 জুলাই 2024 মানে গত বছর জুলাই আগস্টে যে আমাদের দেশে বিপ্লব সংগঠিত হলো, অভ্যুত্থান সংগঠিত হলো, তার একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কমপ্লিট শাটডাউন। অর্থাৎ কমপ্লিট শাটডাউন বলতে বোঝানো হয় কি, মানে যে সবকিছু বন্ধ থাকবে, হরতালের মতো, হরতালের চেয়েও আরো কঠিন অবস্থা, যেটাকে বলা হয়েছে কমপ্লিট শাটডাউন। 17 জুলাই 2024, ঠিক আছে। কি ঘোষণা করেছিলেন কমপ্লিট শাটডাউন? হাসান আব্দুল্লাহ স্যার, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের টিচার। কমপ্লিট শাটডাউন 17 জুলাই 2024, এটা হচ্ছে সাম্প্রতিকের কোশ্চেন। এটা হচ্ছে কোন টপিকের কোশ্চেন? এটা হচ্ছে সাম্প্রতিকের কোশ্চেন। সাম্প্রতিকের কোশ্চেন। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে কমপ্লিট শাটডাউন কি ঘোষণা করেছিলেন, আসতে পারে না? তো তখন তোমাদের টিচারের নামটা লিখে দিবা, শেষ, মানে উত্তর করে দিবা হাসান আব্দুল্লাহ। আবার হচ্ছে ওই যে মার্চ টু ঢাকা, এটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ডিক্লেয়ার করেছিলেন। যদি এটা আসতে পারে, আবার নাও পারে, বাট সম্ভাবনা আছে, ঠিক আছে। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? সমাজতত্ত্ব, বানানটা একটু ভুল আছে, দেখে নিও। তত্ত্ব স্পেলিং হচ্ছে এমন। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি নাকি পদার্থবিজ্ঞান? ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? সাধারণত দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ সে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটা কোশ্চেন দেখা যায়, বা সে অঞ্চল কেন্দ্রিক একটা কোশ্চেন অ্যাটলিস্ট দেখা যায়, তেমনই কোশ্চেন এসেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ট্রেন্ডিংয়ে আছেন, তেমনই কোশ্চেন দেওয়া হয়েছে। তো তিনি মূলত অর্থনীতির একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। তো সহজে তোমরা বুঝতে পারো তিনি একজন অর্থনীতিবিদ। তো সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি। আচ্ছা, তো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় রিলেটেড, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোশ্চেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন, এজেন্ডা 21 কোন প্রতিষ্ঠান গ্রহণ করে? জাতিসংঘ, এডিবি, বিশ্বব্যাংক নাকি ন্যাটো? এডিবি হচ্ছে কি? এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে এডিবি। হ্যাঁ, বিশ্বব্যাংক তো জানোই কি, আর ন্যাটো হচ্ছে তোমরা জানো, ন্যাটো যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে একটা সামরিক জোট, তাই না? আচ্ছা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, আর জাতিসংঘ তোমরা চিনো। এখন এজেন্ডা 21 কি? এজেন্ডা 21 হচ্ছে, তোমরা দেখেছো যে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গ্রহণ করা হয়েছে। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের মতো আরেকটা এজেন্ডা জাতিসংঘ গ্রহণ করেছে, যার মাধ্যমে তারা স্পেসিফিক কিছু টার্গেট অর্জন করার চেষ্টা করতেছে, অর্থনৈতিক, পরিবেশ কেন্দ্রিক, সামাজিক, এ ধরনের। তো এটা গ্রহণ করেছে কে? জাতিসংঘ। মূলত অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ কেন্দ্রিক কিছু লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য জাতিসংঘ এটা গ্রহণ করেছে। আচ্ছা, এজেন্ডা 21, তাহলে এই যে কোশ্চেনটা হলো, এটা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে? এটা বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে এখানে দেখো একটা আমাদের পোস্টার দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট যে এক্সিলেন্ট অনলাইন কোর্সে আমাদের ভর্তি চলছে, তার একটা পোস্টার দেওয়া আছে, আমাদের মেন্টরসের ছবি দেওয়া আছে, আমাদের কোর্স ফিচার দেওয়া আছে। কোর্স ফিচারে কি কি থাকছে? 150-এর বেশি লাইভ ক্লাস, 200-র বেশি লাইভ এক্সাম, আমাদের সব ক্লাস হবে জুমে, তোমরা দেখছো এখানে 24/7 ডাউট সলভের ব্যবস্থা আছে, 3টা প্রিন্টেড ডাইজেস্ট তোমার দেওয়া হবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। ওয়েব অ্যাপে সকল ক্লাসগুলো এবং সকল পরীক্ষাগুলো সব কিছু মেনটেন করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। রেকর্ড ক্লাস অবশ্যই প্রোভাইড করা হবে। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি, এবং আমাদের স্কুল অফ এক্সেলেন্সের একটা প্রিমিয়াম টি শার্ট, যেটা আমি পরে আছি, ঠিক এমন একটা টি শার্ট গিফট হিসেবে তোমাদেরকে দেওয়া হবে। ওকে, 21 নম্বর কোশ্চেন। আচ্ছা, পিজিয়ন যদি পিচের প্রতীক হয়, মানে কবুতর, তাই না? পিজিয়ন বা পাইগন যেটা বলো, কবুতর, তাই না? কবুতর যদি শান্তির প্রতীক হয়, এখানে কি বলতেছে? শান্তি, পিস। তাহলে হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? সাদা পতাকা, সাদা নিশান, এটা কি? সাদা নিশান কিসের প্রতীক বলতো? পিজিয়ন বা কবুতর যেটা হচ্ছে শান্তির প্রতীক, তাহলে সাদা নিশান বা হচ্ছে সাদা পতাকা কিসের প্রতীক? অপশন দেখো, ফ্রেন্ডশিপ, ভিক্টোরি, সারেন্ডার নাকি ওয়ার? বন্ধুত্ব, বিজয়, আত্মসমর্পণ নাকি যুদ্ধ? কিসের প্রতীক? সাদা পতাকা ওড়ানো শব্দের অর্থ হচ্ছে, ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে, ঠিক আছে, মূলত হচ্ছে সারেন্ডারের প্রতীক এটা, ঠিক আছে, আত্মসমর্পণের প্রতীক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে এই যে কোশ্চেনটা আসলো অ্যানালজি থেকে, মানসিক দক্ষতা থেকে, চট্টগ্রাম ডি ইউনিটে অ্যানালজি, মানসিক দক্ষতা, ছোটখাটো ম্যাথ থেকে কোশ্চেন আসে।
পরের কোশ্চেনে আসি, স্কুইন্ট আই। স্কুইন্ট বলতে এই যে চোখ মিটি করে আমরা তাকাই না, মানে চোখ সুচালু করে, ধরো যে ছোট্ট কিছুটা দেখতেছো তুমি, চোখ সুচালু করে তাকাচ্ছ, এটা হচ্ছে স্কুইন্ট। এটা হচ্ছে স্কুইন্ট। কার সাথে সম্পর্কিত? চোখের সাথে সম্পর্কিত। এইখানে আছে কি স্কুইজ। স্কুইজ কিসের সাথে সম্পর্কিত? স্কুইজ মানে হচ্ছে এই যে আমরা বলি না লেমন ইজ স্কুইজি, স্কুইজ মানে চাপ দেওয়া, বুঝছো? স্কুইজ মানে কি? চাপ দেওয়া। ধরো আমি এটা ধরে চাপ দিচ্ছি, হাত দিয়ে এভাবে চাপ দিচ্ছি, এটা হচ্ছে স্কুইজ। তাহলে আমরা স্কুইজ করি মূলত কি দিয়ে? এখানে দেখো টাং, টাং বলতে বোঝানো ঠোঁট, ঠিক আছে? আমাদের যে সরি টাং বলতে জিভ বোঝানো হয়, আমি বলেছি জিভ, আমাদের জিভ আছে সেটাকে বলে টাং। ওকে, টাং বলতে ভাষাও বোঝানো হয় অনেক ক্ষেত্রে, বাট মূল শব্দ হচ্ছে জিভ। আচ্ছা, ক্লোথ পোশাক। থ্রট, থ্রট বলতে কি? আমাদের গলাকে বোঝাচ্ছে, হ্যান্ড হাত। তাহলে তাহলে একটা বিষয় বোঝো, এখানে একটা বিষয় বোঝো, স্কুইন্ট মানে কি? মানে একদম মিটি, আমি লিখলাম হচ্ছে মিটি তাকানো, মিটি তাকানো। সেটা কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে চোখের সাথে সম্পর্কিত। তাহলে স্কুইজ চাপ দেওয়া, চাপ দেওয়া হয় কিসের মাধ্যমে? চাপ দেওয়া হয় হাতের মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অ্যানালজি থেকে আসছে, তাই না? খুব সহজে বুঝতে পারো, অ্যানালজি থেকে আসছে, অ্যানালজি থেকে আসা কোশ্চেন। ফাইন। 23 নম্বর কোশ্চেন, জানুয়ারি ইজ টু এপ্রিল, সানডে ইজ টু ড্যাশ। জানুয়ারি ইজ টু এপ্রিল, একটা বিষয় বলছো এখানে, জানুয়ারি হচ্ছে ফার্স্ট মান্থ আমাদের ক্যালেন্ডারে, ফার্স্ট মান্থ। এপ্রিল হচ্ছে ফোর্থ মান্থ, ফোর্থ। তাহলে মাঝে গ্যাপ কয়টা মান্থের আছে? 2 নাই 3 নাই, তাই না? তাহলে মাঝে হচ্ছে 2 গ্যাপ, 2টা গ্যাপ আছে। তাহলে এই যে সানডে, সানডে হচ্ছে সেকেন্ড ডে অফ দ্য উইক, তাই না? আমরা আবার যদি হচ্ছে আমরা সানডে থেকে গণনা শুরু করি তাহলে ফার্স্ট ডে, ঠিক আছে? আমরা ধরলাম সেকেন্ড ডে, যেহেতু আমরা বাংলাদেশের শনি রবিভাবে কাউন্ট করি, সেকেন্ড ধরলাম। তাহলে এখানে যেহেতু 2টা গ্যাপ, এখানে 2টা গ্যাপ হবে, থার্ড থাকবে না, ফোর্থ থাকবে না, ফিফথে চলে যাবে, ফিফথ ডেতে চলে যাবে। তাহলে সেকেন্ড যদি সানডে হয়, ফিফথ কোনটা হবে? 2টা বাদ দাও, তাহলে মানডে টুইসডে, 2টা বাদ যাবে, ফিফথ হচ্ছে ওয়েনেসডে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ওয়েনেসডে। অপশন ডি কারেক্ট আনসার, ওয়েনেসডে ইজ দ্য কারেক্ট আনসার। কি বুঝতে পারলা এটা? এই কোশ্চেনটা আসলো কি থেকে? এটা আসলো হচ্ছে অ্যানালজি থেকে, অ্যানালজি থেকে আসা কোশ্চেন। ফাইন। 24 নম্বর, প ইজ টু ক্যাট। প বলতে কি বোঝানো হয়? থাবা, তাই না? থাবা, থাবা। এই যে থাবা দেয় না, বাঘ থাবা দেয়, বিড়াল থাবা দেয়, সিংহ থাবা দেয়, এটা হচ্ছে প। রিলেটেড টু ক্যাট, বিড়াল, অর্থাৎ থাবা দেয় হচ্ছে ক্যাট। এবার আসতেছে কি? হুপ। হুপ বলতে কি বোঝানো হয়? হুপ বলতে বোঝানো হয় হচ্ছে খুর। হুপ বলতে বোঝানো হয় হচ্ছে কি? খুর, ঠিক আছে? এবার খুর বলতে আমরা হচ্ছে কি বুঝি? যে আমরা দেখি না এই যে ঘোড়া, ছাগল, গরু, মহিষ, এদের খুর থাকে না পায়ে, এগুলাকে বলে হুপ ইংলিশে। এটা কিসের সাথে সম্পর্কিত? থাবা যদি বিড়ালের থাকে, বিড়ালের থাবা, তাই না? হাত দিয়ে থাবা দেয় তারা, তাহলে এই খুর কার থাকে? হর্স, লায়ন, ল্যাম্প নাকি এলিফ্যান্ট? হাতের কি খুর থাকে? জীবনেও না। ল্যাম্প, ল্যাম্প মানে কি বোঝায়? ল্যাম্প মানে হচ্ছে এই যে ভেড়ার শাবক বা ভেড়া, তো ভেড়ার কি থাকে? থাকে না তো। লায়ন, সিংহর কি থাকে? থাকে না, থাকে কার? হর্স, হর্স। ঘোড়ার কি থাকে? ঘোড়ার থাকে হচ্ছে খুর। তাহলে অপশন এ কারেক্ট আনসার। এই কোশ্চেনটা আসছে কোন টপিক থেকে? এটা আসছে হচ্ছে অ্যানালজি থেকে, অ্যানালজি থেকে আসা কোশ্চেন হচ্ছে এটা। কি বুঝতে পারতেছো? তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আসবে অ্যানালজি থেকে কোশ্চেন। ফাইন। 25 নম্বর কোশ্চেন, 2019 সালের 3 মার্চ রবিবার হলে 2019 সালের 25 মার্চ কি বার ছিল? আচ্ছা, তাহলে দেখো একটা বিষয় তোমাকে কিন্তু হিসাব রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি কি 7 দিনে 1 সপ্তাহ, তাই না? 7 দিন সমান 1 সপ্তাহ, তার মানে 7 দিন পর পর আবার একই দিন ফেরত আসে। তাহলে আজকে যেই বার, আজকে আমি ধরলাম হচ্ছে আজকে কি বার? রবিবার। রবিবার, তাহলে ঠিক 1 সপ্তাহ পরে গিয়ে 7 দিন পরে গিয়ে আবার রবিবার হবে। বিষয়টা হচ্ছে এমন। তাহলে তোমার 1 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, এভাবে হচ্ছে যাবে তোমার একই বার, মানে একই ডেট চলতে থাকবে। এখানে বলছে রবিবার, আজকেও তো রবিবার। আচ্ছা, তো এই যে 3 মার্চ হচ্ছে রবিবার, তাহলে বাকি কোন ডেটগুলো রবিবার হবে? দেখো 3 মার্চ রবিবার, 3, 10, 17, ঠিক আছে? তারপর হচ্ছে কি 24, এভাবে এভাবে যাবে হচ্ছে কি, এভাবে এভাবে যাবে হচ্ছে তোমার রবিবার। তাহলে এই 24 তারিখ হচ্ছে রবিবার, তাহলে 25 তারিখ কি বার হবে? সহজ হিসাব, সোমবার হবে। বুঝতে পারতেছো? এটা সহজ হিসাব, খুব বেশি কঠিন কিচ্ছু না। জাস্ট তুমি এভাবে হিসাব করে নেবা, 7 দিন পর পর আবার একই ডেট ফেরত আসে। তার মানে 7 দিন হিসাব করলে 3, 10, 17, 24, 25 তারিখ হচ্ছে তার পরের দিন সোমবার। অ্যানালজি থেকে আসছে এটা, অ্যানালজি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। এখানে 26 নম্বর কোশ্চেন, 13 জন লোক
শেক, শেক মানে কি একটু ঝাঁকি দেওয়া, ঠিক আছে, তো হ্যান্ড শেক, ফাইন, ওকে। তো 13 জন লোকের সাথে আবার কি করবে, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে কতবার হ্যান্ডশেক করা হবে? তো এই একটা ফর্মুলা মনে রাখবা, এই ফর্মুলার ম্যাথমেটিক্সের আগেও আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি। ফর্মুলা হচ্ছে n × n-1/2। এই ফর্মুলাটা আজীবন মনে রাখবা, এটা সারা জীবন কাজে দিবে, চাকরি পরীক্ষার সময় কাজে দিবে এটা। এই যে আমরা আরেকটা ম্যাথ দেখেছিলাম, সেটা হচ্ছে আইসিটিতে মেশ টপোলজি পড়েছিলাম না, তো মেশ টপোলজিতে 10টা নট বা 10টা ডিভাইসকে কানেক্ট করতে গেলে কয়টা কেবলের প্রয়োজন হবে? মেশ টপোলজিতে কি হয়, সব নট সবার সাথে কানেক্টেড থাকে, তার মানে সবাই সবার সাথে, এখানে দেখো তো সেই কথাই বলতেছে না, সবাই সবার সাথে হ্যান্ডশেক করবে, তাহলে কয়টি কেবলের প্রয়োজন হবে? এখানে বলছে কয়বার হ্যান্ডশেকের প্রয়োজন হবে। সেম ম্যাথ কিন্তু সেম ফর্মুলা, বুঝছো, সেম ফর্মুলা, n × n-1/d। তাহলে এইখানে তোমার হচ্ছে মানুষের সংখ্যা কয়জন? মানুষের সংখ্যা হচ্ছে এইখানে মানুষের সংখ্যা হচ্ছে ঠিক 13 জন। তাহলে আমরা একটু 13 এখানে ভ্যালুটা বসাই দিই, n এর ভ্যালু হচ্ছে 13, এখানে 13 - 1/2। তাহলে এখানে দেখো 13, এটা গুণ হয়ে যাবে এর সাথে, 13 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 12/2। 13-র সাথে তুমি 12 গুণ করো এবং সেটা 2 দিয়ে ভাগ করো। 13-র সাথে 12 গুণ করলে কত হয়? একটু ক্যালকুলেটর দেখো তো কত হয়। আমি তো আমার কাছে ক্যালকুলেটর নাই, খুব সম্ভবত 156 হবে, ডিভাইডেড বাই 2, এবং 156কে 2 দিয়ে ডিভাইড করলে 78। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 78 বার হ্যান্ডশেক করা হবে। যদি 13 জন লোক সবাই সবার সাথে হ্যান্ডশেক করে তাহলে ঠিক 78 বার হ্যান্ডশেক করা হবে। কোশ্চেনটা আসছে কোন টপিক থেকে? কোশ্চেনটা আসছে হচ্ছে ম্যাথ থেকে, ফাইন। 27 নম্বর কোশ্চেন, 16, 25, 36, 49 শূন্য স্থানের, বানানটা একটু ভুল আছে, খেয়াল রেখো, শূন্য স্থানে সংখ্যাটি কত হবে? এই যে এইখানে যে দেখছো না একটা আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে পরের সংখ্যাটা কত হবে সেটা চাচ্ছে। তাহলে আমরা একটু আমাদের সেন্সটা ব্যবহার করার চেষ্টা করি, দেখো এখানে আছে 16, এখানে আছে 25, ডিফারেন্স 9, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 11, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 13। হোয়াট উইল বি দ্য নেক্সট ডিফারেন্স? মাস্ট বি 15, পরের ডিফারেন্স হতে হবে মাস্ট বি 15। তাহলে 49-এর সাথে 15 যোগ করো, 64, 64। খুবই সহজে উত্তর করতে পারি আমরা, তাই না? সঠিক উত্তর হচ্ছে 64, একদম সহজভাবে বলতে পারি 64। আসছে কি গণিত। তোমরা দেখবা যে গণিত থেকে যত কোশ্চেন হয় তার অর্ধেক হয় ধারা থেকে বা সিরিজ থেকে, তো ধারার ম্যাথগুলো একটু ভালো করে দেখো তোমরা অবশ্যই, ঠিক আছে? এখানেও দেওয়া হয়েছে ধারার ম্যাথ, এগুলো একটু দেখো। 28 নম্বর কোশ্চেন, অনি, মনি, রনি ও জনি সারিবদ্ধভাবে বসলো। মাথা ঠান্ডা রেখো, নাহলে উত্তর করতে পারবা না। আচ্ছা, এখানে লিখছে অনি, এখানে লিখছে অমি, আমি অনি ধরে রাখতেছি, অনি, ঠিক আছে? অনি মনির ডানে, আচ্ছা তাহলে এটা হচ্ছে মনি, ঠিক আছে? অনি বসছে কোথায়? মনির ডানে, আচ্ছা মনির ডানে, অনি বসছে মনির ডানে, ঠিক আছে? রনি মনির বামে, এখানে বসছে কে? এখানে বসছে হচ্ছে রনি, ওকে, এখানে বসছে হচ্ছে রনি, ওকে। ওইদিকে অনি, এইদিকে রনি, কিন্তু রনি মনির বামে কিন্তু জনির ডানে, তার মানে কি এইদিকে আরেকজন বসছে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে জনি। খুবই শর্ট করে বানানটা লিখতেছি, যদিও ভুল বানান, আমি ভুল করে লিখতেছি ইচ্ছা করে যাতে শর্টে লেখা যায়। আচ্ছা, তাহলে কি হলো? মনির ডানে হচ্ছে অনি, বাই হচ্ছে রনি, এবং জনি বসছে কোথায়? তারও বাদিকে জনি বসছে। আচ্ছা, তাহলে সব শেষে বামে কে বসেছে? সবশেষে জনি। সহজ না? খুবই সহজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে জনি। কি বুঝতে পারলে এটা? বাট তুমি যদি কোশ্চেনটা পড়ো মাথা একটু ঘোরাবে যে অনি, মনি, রনি, জনি সারিবদ্ধভাবে বসলো, অনি মনির ডানে, রনি মনির বামে, কিন্তু জনির ডানে বসলো, তাহলে সব শেষে বামে কে বসেছে? কোশ্চেনটা পড়লে মনে হবে আরে বাবা এটাকে উত্তরই করতে পারবো না, খুবই কঠিন। না, কঠিন না, এটা খুবই সহজ। তুমি জাস্ট একটু এভাবে লিখে নিবে, দেখবা খুবই সহজ হয়ে গেছে। এই কোশ্চেনটা আসছে কি? মানসিক দক্ষতা থেকে, ঠিক আছে? এটা আসছে কি? মানসিক দক্ষতা থেকে, মনে রেখো এটা, হ্যাঁ? এমন মানসিক দক্ষতা আসবে, চট্টগ্রাম ডি ইউনিটে আসবে, কারণ চট্টগ্রাম ডিতে কি আছে? আইন এবং সমাজবিজ্ঞান অনুষদ, এই কারণে এখানে কোশ্চেন একটু এমন হয়। আর বি ইউনিট হচ্ছে কলা অনুষদ, ঠিক আছে? কলা অনুষদের কোশ্চেন একটু সহজ হবে। 29 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য টলেস্ট? সবচেয়ে লম্বা কে? 4টা শর্ত দেওয়া আছে। এ ইজ স্মলার দ্যান বি,
এখানে আমরা কি পাচ্ছি, এ ইজ স্মলার দ্যান বি, বি ইজ স্মলার দ্যান সি, বি ইজ স্মলার দ্যান সি। তাহলে এখনো পর্যন্ত কে টলেস্ট আছে বলতো? এখনো পর্যন্ত টলেস্ট আছে সি, কারণ এর থেকে বি বড়, সেই বির থেকে সি বড়। তাহলে এখনো পর্যন্ত টলেস্ট আছে কে? সি। এখনো পর্যন্ত আমরা এটা পাচ্ছি। সি ইজ স্মলার দ্যান ডি, সি ইজ স্মলার দ্যান ডি। এখনো পর্যন্ত টলেস্ট কে? আচ্ছা, এটা আমি উল্টা সাইন দিয়ে ফেলেছি। সি ইজ স্মলার দ্যান ডি। এখনো পর্যন্ত টলেস্ট হচ্ছে ডি। ডি ইজ টলার দ্যান ই, ডি ইজ টলার দ্যান ই। ডি কার থেকে টলার? ডি হচ্ছে ইর থেকে টলার। তাহলে আলটিমেটলি টলেস্ট কে হলো? টলেস্ট সি হলো না? তাহলে টলেস্ট যেহেতু সি, তাহলে সি যেখানে হচ্ছে টলেস্ট দেওয়া আছে সেটা কারেক্ট আনসার নিতে হবে। তাহলে সি ইজ আচ্ছা, সি ইজ স্মলার দ্যান ডি, এখানে না, সরি এখানে টলেস্ট হচ্ছে কে? সরি আমি ভুল বললাম, সি না, ডি টলেস্ট। কারণ দেখো এই পর্যন্ত সি টলেস্ট ছিল, এইখানে সে সির থেকে ডি বেশি টলার হয়ে গেছে, তাই না? তার মানে ডি হচ্ছে টলেস্ট। তাহলে যেখানে ডি কে টলেস্ট বলা হয়েছে সেটা হবে কারেক্ট আনসার। সরি, কোথায় বলা আছে সি ইজ স্মলার দ্যান ডি? তাহলে এইখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এইখানে ডি কে টলেস্ট বলা হয়েছে। একটু মানে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, কোনো ধরা বাঁধার নিয়ম নাই এই জাতীয় বিষয় সলভ করার জন্য। এটা আসছে কি আইকিউ থেকে, এই কোশ্চেনটা আসছে কি আইকিউ থেকে, ঠিক আছে? আচ্ছা, 30 নম্বর কোশ্চেন, রিপন এ এর ছেলে, রিপন এ এর ছেলে। আচ্ছা, ডি হলো সুজনের বাবা, ডি হলো সুজনের বাবা, দুইটা বিষয় মনে রেখো। আচ্ছা, এ তার সন্তান হচ্ছে রিপন এবং ডি তার সন্তান হচ্ছে সুজন, ঠিক আছে? আচ্ছা, এ নাইমের বোন, এ নাইমের বোন, তার মানে বোঝা গেল এ একজন ফিমেল, মহিলা। আচ্ছা, যদি ডি এর সাথে, ডি বলতে সুমনের বাবার সাথে রিপনের মার বিয়ে হয়, মানে এর সাথে ডি এর যদি বিয়ে হয়, তাহলে ছেলেটির মহিলার কি হবে? তার মানে ছেলেটিকে, ছেলেটি হচ্ছে সুমন, ছেলেটি হচ্ছে কে? সুমন। এই সুমনের সাথে এর সম্পর্ক কি হবে? নিশ্চয়ই হচ্ছে সৎমা, নিশ্চয়ই হবে কি সৎমা। কিন্তু এখানে দেখো কোনো ইয়া দেওয়া নাই, কারেক্ট আনসার দেওয়া নাই, ঠিক আছে? তার মানে কি এটা আমাদের একটু অসম্পূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে অসম্পূর্ণ কোশ্চেন, ঠিক আছে? বাট এমন রক্তের সম্পর্ক নির্ণয় বা যে কোনো সম্পর্ক নির্ণয়ের কোশ্চেন আইকিউ এর মধ্যে থাকবে, কিটা বুঝতে পারছো? ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোনটি হবে? দেখো যখন ঘড়িতে 8টা বাজে, ঘড়িটা দেখতে ঠিক কেমন হয় একটু খেয়াল করো তো। ধরো এটা হচ্ছে একটা ঘড়ি, এটা হচ্ছে একটা ঘড়ি, তার এইখানে আমি ধরলাম, এইখানে ধরলাম, এইখানে ধরলাম, এইখানে ধরলাম, এই চারটা হচ্ছে মেজর। এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে মেজর কাঁটা। হ্যাঁ, এখানে কাঁটাটা থাকবে তো 6, এখানে মাঝে কয়টা করে ভাগ থাকবে? নিশ্চয়ই 2টা করে। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8। তার মানে 8 হচ্ছে কোথায়? 8 হচ্ছে ঠিক এইখানে। আমি একটু অন্য কালার দিই তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা 4, এটা 2, এটা 1, এটা 11, এটা হচ্ছে 10। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ঘড়ি। এখন বলতেছে 8টা বাজে, একদম কারেক্টলি কয়টা বাজে? 8টা বাজে। তাহলে 8টা হলে এই যে এখান থেকে কাঁটাটা শুরু হবে, তাই না? এখান থেকে কাঁটাটা শুরু হবে। ঘন্টার যে কাঁটা সেটা থাকবে কোথায়? ঠিক এইখানে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। আর হচ্ছে মিনিটের যে কাঁটাটা সেটা কোথায় থাকবে? মিনিটের কাঁটাটা থাকবে হচ্ছে ঠিক এইখানে, তাই না? ঠিক এইখানে। তাহলে এই যে কোণ তৈরি হলো এখানে, এই যে এই দুইটার মাঝে যে কোণটা তৈরি হলো, এইটা কত ডিগ্রি কোণ সেটা জানতে চাইছে। এখন দেখো এই ঘড়িটা কয়টা ভাগে ভাগ করছে এরিয়াটাকে? নিশ্চয়ই 12টা ভাগে, তাই না? কারণ যেহেতু 12টা ঘর আছে, আমরা জানি ঘড়ির কাঁটার পুরোটা ঘুরে আসতে 360 ডিগ্রি ঘুরতে হয়, 360 ডিগ্রি। আর যেহেতু 12টা ভাগ আছে, তার মানে প্রত্যেক ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়? 30 ডিগ্রি কোণ তৈরি হয়। 12 দিয়ে জাস্ট ভাগ করো, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো দুইটা কাঁটার মধ্যে কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 4টা ঘর আছে। তো একটা ঘরে যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে, একটা ঘর যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে 4টা ঘর কয় ডিগ্রি করবে? 120 ডিগ্রি। কারেক্ট আনসার হচ্ছে 120 ডিগ্রি। কি বুঝতে পারতেছো না? এগুলা খুবই সহজ, খুব বেশি কঠিন না। ঘড়ির কাঁটা থেকে বা ঘড়ি সম্পর্কিত কোশ্চেন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ঘড়ি সম্পর্কিত ম্যাথ। ফাইন। 32 নম্বর কোশ্চেন,
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো প্রতিফলিত হবে না, মানে কোন শব্দটি সেম থাকবে, চেঞ্জ হবে না। দেখো ওপিটি, এটা তো একদম প্রথম কথাই আমরা দেখতে পারি এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ আয়নাতে কি হয়, আয়নাতে এইগুলা সামনের দিকে আসে, শেষগুলো সামনের দিকে আসে, আবার সেই লেটারটাও চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো এন এমন আছে না, এই এন হয়ে যাবে কেমন, এন হয়ে যাবে এমন, ঠিক আছে? মানে এই যে এই দাগটা এই দিক থেকে এদিকে ছিল, ওইটা হয়ে যাবে এই দিক থেকে এই দিক, এভাবে চেঞ্জ হবে। ধরো যে লেখা এখানে দেখো, এটা দিয়ে বোঝা যাবে। এই যে এটা আয়নাতে কেমন আসবে, দেখো এটাতে আয়নাতে আসবে টি পি ও, আয়নাতে ঠিক এমন দেখাবে। তোমরা এটা এমন লেখা মোবাইলের ডিসপ্লেতে নিয়ে আয়নাতে ধরো, দেবে এমন দেখাবে। এই যে নুন, নুন দেখে মনে হবে এটা তো চেঞ্জ হবে, এটা তো এমনই থাকবে না, এটাও চেঞ্জ হয়ে যাবে। এটা কেমন চেঞ্জ হবে, এটা হবে হচ্ছে এই যে এনটা এইভাবে কাটা আছে, ঠিক এভাবে কেটে যাবে, তারপর ও ঠিক থাকবে, তারপর আবার যে এনটা আসবে এমন হয়ে যাবে। তাহলে দেখো সেম কিন্তু দেখাচ্ছে না, মানে এনটা রিভার্স হয়ে গেছে, রিভার্স এন। ওকে, এস ও এস, এইটাও চেঞ্জ হবে কেমন, এই যে এস আমরা এভাবে লিখি না, এস তখন এভাবে না লিখে এস তখন উল্টা হয়ে যাবে, মানে এটা আমি উল্টা করে লিখতে পারতেছি না, রিভার্স এস, ঠিক আছে? উল্টা হয়ে যাবে, মানে এসটা উল্টা হয়ে যাবে। এখন এস হচ্ছে এইদিকে, যদি এস হচ্ছে এইভাবে লেখা হয়, এটা কি এস হলো, এটা কি এস হলো, ঠিক এমন হয়ে যাবে। তার মানে কি এস ও এস হয়ে যাবে, মানে অনেকটা টু ও টু এর মতো, ঠিক আছে? তার মানে এটাও সেম দেখাচ্ছে না। কিন্তু দেখো এইটা চেঞ্জ হওয়ার সুযোগ নাই, ও তো এমনই থাকবে, টিও তো এমনই থাকবে, তাই না? এটা দেখো কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তার মানে একই লেটার দিয়ে শুরু এবং শেষ হলেই আয়নাতে সেম দেখাবে, এর কোনো মানে নাই, বুঝছো? মানে এইভাবে তোমরা একটু দেখবা যে এই প্রত্যেকটা লেটার রিভার্স হয়ে যায়। টিকে রিভার্স করলে এমনই থাকে, মানে এই অংশ সামনে যাবে, এটা পিছনে যাবে, তো এমনই তো থাকবে, মানে এটা তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই যে এইভাবে যে নুন, এসওএস, এইগুলা দেখলেই যে তুমি এটা উত্তর করে ফেললা যে এগুলো সামনে পিছনে সেম আছে, এটাই মানে সঠিক উত্তর না, এটা সঠিক উত্তর না। তো বাকি একটু খেয়াল করে দেখতে হবে যে এই যে এন এস এগুলো রিভার্স হলে ঠিক থাকে কিনা, বুঝছো? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এই কোশ্চেনটা আসলো কি, এই কোশ্চেনটা হচ্ছে আইকিউ, আয়না সম্পর্কিত, ঠিক আছে? আয়না সম্পর্কিত কোশ্চেন, আয়না সম্পর্কিত, ঘড়ি সম্পর্কিত, এগুলো কোশ্চেন হয়, রক্তের সম্পর্ক। তোমার মা আমার মায়ের ভাইয়ের নানি, তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার মা, ঠিক আছে? তোমার মা, তাহলে এটা আমি ধরলাম তুমি, এটা হচ্ছে তুমি, তোমার মা, তোমার মা হচ্ছে তোমার এই যে নিচে এখানে দিচ্ছি, যেহেতু তোমার আগের জেনারেশন। তোমার মা আমার মায়ের ভাইয়ের নানি, তোমার মা আমার মায়ের ভাইয়ের নানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সম্পর্কটা কি হচ্ছে দেখো। তাহলে এনার একজন নাতি আছে, কারণ এই যে তিনি একজন নানি, তার কি আছে, তার একজন নাতি আছে। এনার নাতি, এনার নাতি কোথায় যাবে, এনার নাতি অনেক নিচে যাবে। এখানে মাঝে কি আছে, তার একটা মেয়ে আছে, সেটা রাখতেছি। তারপর কি আছে, তার নাতি আছে। সেই নাতিটাকে আমার আমার মায়ের ভাইয়ের নানি। তার মানে এই যে নাতি, এই নাতি হচ্ছে আমার আমার মায়ের ভাই, এই নাতি হচ্ছে আমার মায়ের ভাই। তাহলে আমার যে মা সে নিশ্চয়ই হচ্ছে এই নাতির বোন, সে নিশ্চয়ই হচ্ছে এই নাতির বোন, তাই না? সে হচ্ছে কি নিশ্চয়ই নাতির বোন। এখন আমার সাথে সম্পর্ক কি, আমার সাথে সম্পর্ক কি? তাহলে দেখো এই যে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক কি, তাহলে এই যে আমি, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার মা। এখন আমি কোথায় থাকবো, আমি নিশ্চয়ই এর উপরে থাকবো, বিষয়টা বোঝার চেষ্টা করো। এই পর্যন্ত বুঝতে পারতেছো? মানে এটা হচ্ছে আমার মায়ের অবস্থান, মানে আমার মায়ের অবস্থান হচ্ছে ঠিক এইখানে, মানে সে হচ্ছে আমার মাকে, তোমার মায়ের নাতির বোন আমার মা, আমি হচ্ছে ঠিক তার একটা লেয়ার উপরে, আমি এখন তোমার এই আমার সাথে তোমার সম্পর্ক এটা বের করতে হবে। এই দুইটা লেয়ার একটু কল্পনা করো তো, তুমি, তোমার মা, মায়ের মেয়ে, তুমি হচ্ছে এটা তোমার মা, তোমার মায়ের মেয়ে, মানে তো আরেকটা নিশ্চয়ই নাতি আছে, আরেকটা নিশ্চয়ই হচ্ছে তোমার, মানে তোমার ইয়া আছে, তোমার মায়ের আরেকটা মেয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই পর্যায় সম্পর্ক দেখো তো, একটা লেয়ার নিচে না, মানে একটা জেনারেশন দুইটা জেনারেশন নিচে, তো দুইটা জেনারেশন নিচে হইলে তার সাথে আমার সম্পর্কটা কি হয়? আমি যদি ছেলে হই নিশ্চয়ই হচ্ছে দাদু দাদি, আর যদি হচ্ছে দাদি হওয়ার তো সুযোগ নাই যদি ছেলে হই, মানে যদি ছেলে হই দাদা, আর যদি মেয়ে হই তাহলে কি হতে পারে, মানে ছেলে হলে নানা বা দাদা, আর মেয়ে হলে হচ্ছে হতে পারে আমি নানি
বা হচ্ছে দাদি, তাই না? যেহেতু এটা মায়ের সাথে সম্পর্কিত তাহলে নানি সম্পর্ক হবে, মানে মেয়ের ক্ষেত্রে। আর ছেলের ক্ষেত্রে নানা হবে। নানা দেখো অপশনে নাই, অপশনে আছে নানি, তার মানে নিশ্চয়ই আমি মেয়ে, নানি কারেক্ট আনসার। কি বুঝতে পারতেছো? এইগুলো একটু মাথার মধ্যে কঠিন মনে হবে কিছু ক্ষেত্রে, বাট এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে রক্তের সম্পর্ক নির্ণয়, আইকিউ, রক্তের সম্পর্ক নির্ণয়। কি বুঝতে পারছো? এগুলো বারবার প্র্যাকটিস করে সলভ করতে হবে। আমাদের ডাইজেস্ট যারা পেয়েছো, ডাইজেস্টে দেখবা প্রচুর পরিমাণে এগুলো আছে। বারবার প্র্যাকটিস করো, কঠিন মনে হবে বাট প্র্যাকটিস করে করে ঠিক হবে এগুলা। 34 নম্বর কোশ্চেন, আমার মা তোমার ভাইয়ের বোন। আমার মা তোমার ভাইয়ের বোন, ঠিক আছে? এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি, ঠিক আছে? এবার বোঝার চেষ্টা করো, আগেটা যারা অনেকে কঠিন মনে হচ্ছে এটা বোঝার চেষ্টা করো। আমি, আমার মা, তাহলে আমার মা এইখানে তোমার ভাইয়ের বোন, তোমার ভাইয়ের বোন, তার মানে এনার একটা ভাই আছে, আমার মায়ের একটা ভাই আছে, ঠিক আছে? আমার মা তোমার ভাইয়ের বোন, ঠিক আছে? আচ্ছা, তার মানে এর আরো একটা ভাই বা বোন আছে, এর আরো একটা ভাই বা বোন আছে, ভাই বা বোন আছে, এবং সেটা হচ্ছে তুমি মূলত, সেটা হচ্ছে মূলত কি তুমি। কি বুঝতে পারলে? এটা বুঝাই দিচ্ছি, দেখো এবার একটু বোঝার চেষ্টা করো। আমার মা, ঠিক আছে? আমার মা তোমার 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 ভাইয়ের বোন, ঠিক আছে? তোমার ভাইয়ের বোন মানে এটা কিন্তু এর মা না, ঠিক আছে? একই লেয়ারে মানে ভাই বোন, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমার মা তোমার ভাইয়ের বোন। আচ্ছা, তোমার সাথে আমার সম্পর্ক কি? তার মানে এখান থেকে আমার সম্পর্কটা কি, একটা বিষয় বোঝার চেষ্টা করো। মায়ের ভাই মানে কি? আমার নিশ্চয়ই মামা। মামার হচ্ছে ভাই বা বোন, তাহলে কি খালা অথবা মামা, সেও তো মামা, তাই না? তার মানে কি তোমার সাথে আমার সম্পর্ক মামা ভাগ্নির সম্পর্ক। তাহলে মামা, মায়ের দেবর, কাকা নাকি বোন? সঠিক উত্তর হচ্ছে মামা। কি বুঝতে পারছো? এটা কঠিন মনে হচ্ছে খুব বেশি? এগুলো কঠিন না, এগুলো প্র্যাকটিস করতে করতে সলভ হবে, প্র্যাকটিস করতে করতে। এগুলো কোনো মুখস্থ করা যায় না, কারণ পরীক্ষাতে তোমাকে হুবহু এটা দিবে না, কারণ এটা আমরা এখানে দিছি। তো তোমাকে প্র্যাকটিস করে করে ডেভেলপ করতে হবে কেমনে রক্তের সম্পর্ক নির্ণয় করতে হয়। এগুলো হচ্ছে রক্তের সম্পর্ক, বুঝছো? রক্তের সম্পর্কের আইকিউ, রক্তের সম্পর্ক। ফাইন। এখানে দেখো ম্যাথ থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে, একটু কঠিন মনে হচ্ছে, তাই না? একটু কঠিন মনে হচ্ছে বাট সহজ। দেখো কেমন, প্রথম যেটা আছে দেখেই তো বুঝতে পারতেছে এটা হচ্ছে 2। ফাইন। পরে বলতেছে √9, √9, 9কে রুট করলে 3 হয়, তার মানে ধারার পরের সংখ্যা হচ্ছে 3। পরে দেওয়া হচ্ছে 4। ফাইন, 4 বসাইলাম। তারপর বলতেছে √25, 25কে রুট করলে কত হয়? 5 হয়, তাহলে ধারার পরের সংখ্যা হচ্ছে 5। এর পরের সংখ্যা কত হবে? 2, 3, 4, 5। পরের সংখ্যা নিশ্চয়ই 6। অপশনে দেখো 6 প্রথমে আছে। কি কঠিন এটা? মোটেই কঠিন না। তোমাকে √3 বলতে কত বোঝায়, √25 বলতে কত সরি √9 বলতে কত বোঝায়, √25 বলতে কত বোঝায়, এটা একটু বুঝতে হবে, তাহলে তুমি পেরে গেছো। এটা হচ্ছে গণিত থেকে আসা কোশ্চেন। এটা আসছে কোন টপিক থেকে? গণিত থেকে। 36 নম্বর কোশ্চেন, একটি ঘরে 10 জন ব্যক্তি আছে, প্রত্যেক ব্যক্তিকে গোলাপ ফুল দিয়ে মোট কতটি গোলাপ লাগবে দিতে? এখানে একটু ভাষাগত ভুল আছে, দিতে। হ্যাঁ, একটি ঘরে 10 জন লোক আছে, প্রত্যেক ব্যক্তি যদি চায় আমি প্রত্যেককে মানে সবাইকে গোলাপ দিবে, তাহলে কয়টি গোলাপ লাগবে? তাহলে ওই যে ফর্মুলা যেটা বলেছিলাম সেই ফর্মুলার অ্যাপ্লিকেশন আবার প্রয়োজন হবে, n × n-1 ডিভাইডেড বাই 2, সেম ফর্মুলা। এবং এই ফর্মুলার ম্যাথমেটিক্স প্রচুর আসছে ইউনিভার্সিটিতে। তাহলে 10 জন ব্যক্তি, 10 × 10-1 ডিভাইডেড বাই 2, তাহলে 10 × 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9 ডিভাইডেড বাই 2, 9 10 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। তাহলে গোলাপ সংখ্যা কয়টা লাগবে? গোলাপ হচ্ছে 45টি। অপশন সি কারেক্ট আনসার। ফাইন, ওকে। তাহলে এটা কি ম্যাথ থেকে আসলো না? এটা আসলো ম্যাথ থেকে। ম্যাথের সিরিজ, এই জাতীয় ম্যাথ, সংখ্যা, এগুলো থেকে বেশি আসবে, এগুলো থেকে বেশি আসবে। আচ্ছা, 37 নম্বর, পি কিউ থেকে লম্বা। আচ্ছা, বোঝার চেষ্টা করো। প্রথম শর্ত, পি কিউ থেকে লম্বা, পি কিউ থেকে লম্বা। কিউ আর থেকে লম্বা। এই কিউ হচ্ছে কে? এই যে কিউ তো হচ্ছে ছোট, তাই না? সে হচ্ছে আর থেকে লম্বা, তার মানে আর এখনো পর্যন্ত ছোট। এই যে হিসাব করলাম, এই হিসাবে পি কিউ থেকে লম্বা, কিউ আবার আর থেকে লম্বা, তার মানে পি কিউ আর। এখনো পর্যন্ত আমাদের শর্তে পাচ্ছি হচ্ছে এইটা, যে সব থেকে টলেস্ট হচ্ছে পি, তারপর কিউ, তারপর আর, মানে হচ্ছে এই পর্যন্ত শর্ত শেষ হওয়ার পর। এন অপেক্ষা লম্বা, এখানে বানান একটু ভুল আছে, অপেক্ষা লম্বা। আচ্ছা, এম এর চেয়ে লম্বা, তার মানে এই শর্ত হচ্ছে 3 নম্বর শর্ত। এটা 3 নম্বর শর্ত, এম লম্বা কার থেকে? এন এর চেয়ে। আচ্ছা,
এবং এই এন যে ছোট ছিল, এখানে হচ্ছে যে ছোট ছিল, সে কি কিউ অপেক্ষা লম্বা, মানে এই কিউ এর চেয়ে লম্বা, তাইলে এর মাঝে এনটা ঢুকাইতে হবে, পি তারপর হচ্ছে এন তারপর হচ্ছে কিউ তারপর হচ্ছে আর। তার কারণ কি, এই এন কেন ঢুকাইতে হলো? 3 নম্বর শর্তের জন্য, সরি 4 নম্বর শর্তের জন্য। এই এন কার অপেক্ষা লম্বা? কিউ অপেক্ষা। তাহলে শর্তগুলো একটু লিখে দিই, কোনটা কত নম্বর শর্ত। প্রথম শর্ত কোনটা ছিল? এটা হচ্ছে প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত, এটা তৃতীয় শর্ত, এটা চতুর্থ শর্ত। তো প্রথম দুইটা শর্ত শেষে আমরা পেয়েছিলাম এতটুকু, 3 নম্বর শর্ত শেষে পেয়েছিলাম এতটুকু, 4 নম্বর শর্ত শেষে পেলাম হচ্ছে এতটুকু। এখন কোশ্চেন হচ্ছে কে সবচেয়ে বেটে, সব থেকে ছোট কে? দেখো সব থেকে ছোট হচ্ছে আর, সব থেকে ছোট হচ্ছে আর। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আর। কি বুঝতে পারছো এটা? তো শর্তগুলো আমরা সিরিয়ালি জাস্ট লিখবো, সঠিক উত্তর পেয়ে যাব। এই কোশ্চেনটা আসছে কি, মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা বা আইকিউ, মানসিক দক্ষতা, মেন্টাল দক্ষতা লিখে ফেলেছি, আচ্ছা হলো মেন্টাল অ্যাবিলিটি বা আইকিউ থেকে আসছে। হ্যাঁ, জাস্ট এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা শিখবো, ডাইজেস্টের প্রচুর প্র্যাকটিস আছে, এগুলোর উপর ক্লাস হবে, শিখে যাব। 38 নম্বর, হু ইজ দ্য মোস্ট ক্লেভার, সবচেয়ে চালাক কে? A is cleverer than C. A is cleverer than C. C is cleverer than D. দেখো C is cleverer than D. তাহলে এখনো পর্যন্ত আমরা কি পাচ্ছি দেখো তো, এখনো পর্যন্ত পাচ্ছি হচ্ছে A হচ্ছে C থেকে চালাক, সেই C হচ্ছে D থেকে চালাক। তাহলে A C D এতটুকু পাচ্ছি আমরা। C is cleverer than B. C is cleverer than B. আচ্ছা, D is cleverer than B, অর্থাৎ B এর চেয়ে আবার D চালাক। আচ্ছা, B এর চেয়ে D চালাক, D বেশি চালাক কার চেয়ে? B এর চেয়ে। আচ্ছা, এখন কে সব থেকে বেশি চালাক? দেখো A কে কেউ বিট করতে পারে নাই, A কে কেউ বিট করতে পারছে? দেখো তো, A C এর থেকে বেশি চালাক, এই C আবার D এর থেকে চালাক, তার মানে A টপ থাকতেছে। C B এর থেকে বেশি চালাক, কিন্তু A কে কিন্তু এখনো Cও বিট করতে পারে নাই, Bও বিট করতে পারে নাই। D B এর থেকে বেশি চালাক, কিন্তু দেখো এই B তো এখানেই বিটেন, এই B তো এখানেই বিটেন, তার মানে D এত দূরে থাক, এই B কে বিট করতে পারে নাই, তার মানে আলটিমেটলি A সব থেকে চালাক থেকে গেছে। তাহলে A যেখানে সব থেকে বেশি চালাক প্রমাণ করছে সেটা সঠিক উত্তর। তো A সব থেকে বেশি চালাক প্রমাণিত হয়েছে এই সেন্টেন্সে, তার মানে এর সঠিক উত্তর। কি বুঝতে পারতেছে এগুলা? একটু মাথা ঘামাতে হচ্ছে খুব বেশি, তাই না? এটা হচ্ছে আইকিউ থেকে আসা কোশ্চেন, আইকিউতে যে মাথা ঘামাইতে হবে এটাই তো নিয়ম, আইকিউতে একটু মাথা ঘামাইতে হবে। হ্যাঁ, 39 নম্বর কোশ্চেন, সেকেন্ড লাস্ট ইউনিটের। ইংরেজি বর্ণমালা ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে দশম অক্ষর কোনটি? দেখো ইংরেজি বর্ণমালা শুরু হলো 18তমতে গেলা তুমি, 18তমের বাম দিকে 10, মানে এইখান থেকে সরে আসবা 10-এ চলে আসবা, সেটা কোন অক্ষর? তো তুমি গেলা 18 পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে 18তমতে গেলা, ওইখান থেকে রিভার্স আসলা 10-এ, উল্টা দিকে 10টা চলে আসলা, তাহলে তুমি কত নম্বর লেটারে আছো? তুমি নিশ্চয়ই 8 নম্বরে আছো, 8 নম্বর লেটারে আছো না? কারণ 18 পর্যন্ত গিয়ে ধরো 18 কিলো তুমি গেছো, 18 কিলো গিয়ে 10 কিলো ব্যাক আসছো, তার মানে তুমি কতটুকু আলটিমেটলি ডিস্টেন্স পার করছো? নিশ্চয়ই 8 কিলোমিটার, তার মানে তুমি 8 নম্বর লেটারে আছো, 8 নম্বর অক্ষরে আছো। 8 নম্বর কোনটা? এ বি সি ডি ই এফ জি এইচ। তার মানে তুমি হচ্ছে এই যে হচ্ছে এই 18তমতে গিয়ে 10 নম্বর 10টা ব্যাক আসলে তোমার থাকে হচ্ছে এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ। কি বুঝতে পারলা? এটা হচ্ছে কি আইকিউ, মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা। ঠিক আছে, মানে 18টা তুমি পড়লা, নিয়ে 10টা ব্যাক আসলা, মানে সহজ হিসাব পর 18 কিলোমিটার গেলা, গিয়ে 10 কিলোমিটার ব্যাক আসলো, তার মানে কি তোমার এক্সাক্ট বর্তমান পজিশন হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে 8 কিলোমিটার। তাহলে 8 নম্বর লেটার হচ্ছে এইচ, কারেক্ট আনসার এইচ, মেন্টাল অ্যাবিলিটি। ডিউনিটের লাস্ট কোশ্চেন, মনির হলো সুমন ও রিঙ্কির পিতা। মনির হচ্ছে কার পিতা? সুমনের পিতা, সুমনের পিতা, রিঙ্কির পিতা। আচ্ছা, এখন যেটা বলতেছে সুমন মনিরের ছেলে, দ্যাটস ভেরি ট্রু, সুমন তো মনিরের ছেলে, কিন্তু রিঙ্কি মনিরের ছেলে নয়। রিঙ্কি মনিরের সম্পর্ক কি? নিশ্চয়ই এখানে মনির বাবা, তো রিঙ্কি যদি মনিরের ছেলে না হয় তাহলে মেয়ে, তাই না? যেহেতু বাবা মনির, তার মানে রিঙ্কি যদি মনিরের
ছেলে না হয় তাহলে মেয়ে। সঠিক উত্তর হচ্ছে কি কন্যা। দেখো এখানে অপশন সিতে আছে কন্যা, বাকিগুলো তোর কোনো সুযোগ নেই। সঠিক উত্তর হচ্ছে কন্যা। এটা আসলে কি রক্তের সম্পর্ক নির্ণয়, মানসিক দক্ষতা, আইকিউ থেকে কতগুলো মানসিক দক্ষতা ম্যাথ থেকে আসলো, তাই না? এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পটেনশিয়াল যে টেস্টটা হয়েছিল তার 40টা কোশ্চেনের সমাধান। এখানে এরপরে আমরা হচ্ছে বি ইউনিট সলভ করবো। এখন হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, এখানে আমাদের পোস্টার দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের। আমাদের সি ইউনিট চালু হয়েছে তোমরা জানো, সেই সি ইউনিটে আমাদের মেন্টর যে ছবি দেওয়া আছে এবং সি ইউনিটে কোর্স ফিচার, আমাদের কোর্সে ভর্তি হলে কি কি থাকছে সেটা দেওয়া আছে। 180+ লাইভ ক্লাস থাকছে, 230+ লাইভ এক্সাম থাকছে, জুমে লাইভ ক্লাস, 24 ঘন্টা ডাউট সলভের ব্যবস্থা থাকছে, ওইভাবে সব কিছু মেনটেন করা হবে ঠিক বি ইউনিটের মতো সেমভাবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং একটা প্রিমিয়াম টি শার্ট। হ্যাঁ, সি ইউনিটে তোমাদের যে বন্ধুরা আছে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যদি আমাদের বি ইউনিটের সার্ভিসে সন্তুষ্ট হও তাহলে তাদেরকে জানাতে পারো সি ইউনিটে ভর্তি হওয়ার জন্য, কারণ আমরা দুই জায়গাতেই সেম কোয়ালিটি মেনটেন করবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট পোটেনশিয়াল টেস্টের কোশ্চেন সমাধান করব আমরা। এটাতে সময় লেগেছে আমাদের 70 মিনিট 40টা কোশ্চেনে। এবার আমরা ট্রাই করব 50 মিনিটের মধ্যে বাকি 40টা শেষ করার, ঠিক আছে? তাহলে 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। হ্যাঁ, ওকে। নিচের কোন দেশ এশিয়ান টাইগার নয়? এশিয়ান টাইগার হচ্ছে এশিয়ার উদীয়মান অর্থনীতির 4টা শক্তিধর দেশ। এখানে অপশন থাকে হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, ভারত। হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর এগুলা হচ্ছে এশিয়ান টাইগারের মধ্যেই, এবং এর বাইরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। এর বাইরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই 4টা হচ্ছে এশিয়ান টাইগার, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। কিন্তু ভারত কি না, ভারত হচ্ছে এশিয়ান টাইগার না। এশিয়ান টাইগার হচ্ছে 4টা দেশ, এই 4টা দেশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আসলো কি? এই কোশ্চেনটা আসলো হচ্ছে এশিয়া মহাদেশ থেকে। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ আন্তর্জাতিক বিষয়, এশিয়া মহাদেশ পড়বো সেখান থেকে। কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়? তোমরা দেখবে যে দুনিয়াতে যত সম্মেলন তার অর্ধেক হয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে কেন হয় এখানে? কারণ জেনেভা, সুইজারল্যান্ড কোনো পরাশক্তির পক্ষ নেয় না। এরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময় গুরুত্বপূর্ণ অবস্থান ইউরোপে থাকার পরেও কোনো পক্ষ নেয়নি, কোনো দেশের পক্ষ নেয়নি, তারা নিরপেক্ষ থেকেছে এবং সারা জীবনই তারা কোনো পরাশক্তির পক্ষ নেয় না, যে কারণে তারা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃত এবং সবাই কি চায়? নিরপেক্ষ পজিশনে গিয়ে কোনো চুক্তি করতে, কোনো সম্মেলন করতে। এর জন্য সুইজারল্যান্ডের জেনেভাকে বলা হয় সুইজারল্যান্ড, তাই না? উচ্চারণ হবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। আচ্ছা, এটা আসলে হচ্ছে আন্তর্জাতিক বিষয় থেকে। এই কোশ্চেনটা আসলে হচ্ছে আন্তর্জাতিক বিষয় থেকে। 3 নম্বর কোশ্চেন, কোনটি উপদ্বীপ? জাপান, কিউবা, বাংলাদেশ নাকি কোরিয়া? উপদ্বীপ বলতে বোঝায় যার 3 দিকে জলরাশি এবং একদিকে হচ্ছে স্থলভাগ, সেটাকে বলা হয় উপদ্বীপ। আচ্ছা, আমরা যদি ম্যাপ দেখি একটু, ম্যাপ তো এখানে নাই, এটা ধরো কোরিয়া, বুঝছো? এটা হচ্ছে কোরিয়া দ্বীপ, আমরা কোরিয়া দ্বীপ বলে থাকি চলতি কথায়। এই কোরিয়া দ্বীপের মানে কোরিয়া দ্বীপ না, মূলত আমরা যদি দ্বীপ বলেও থাকি তো সেই ক্ষেত্রে আমরা দেখবো এই দিকে হচ্ছে জাপান সাগর, এইদিকে হচ্ছে কি জাপান সাগর, এইদিকে হচ্ছে পূর্ব চীন সাগর, এইদিকে হচ্ছে পূর্ব চীন সাগর, এইদিকে হচ্ছে পিত সাগর, এইদিকে হচ্ছে কি পিত সাগর, এবং এইদিকে হচ্ছে চীন, এইদিকে হচ্ছে ভূভাগ চীন। তাহলে দেখো তো 3 দিকে জল, একদিকে স্থল, তাহলে এটা কি হবে? এই কোরিয়া হচ্ছে মূলত উপদ্বীপ। কোরিয়া হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ কেমন হয়? উপদ্বীপ হয় ঠিক এমন, 3 দিকে জল, একদিকে স্থল, সেটাকে বলা হয় উপদ্বীপ। যেমন আর কি উপদ্বীপ আছে? আর উপদ্বীপ আছে হচ্ছে আরব, সৌদি আরব হচ্ছে একটা উপদ্বীপ, মানে আরব যে ভূখণ্ড আছে পুরোটা সেটা উপদ্বীপ। কেন? কারণ দেখো আরব যে ভূখণ্ড মানে ওই পুরাটা সহ ওমান, ইয়ামেন, জর্ডান সহ, ঠিক আছে, মানে হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন সহ যে ইয়াটা ভূখণ্ডটা আরব ভূখণ্ড, সংযুক্ত আরব আমিরাত সহ। এটার তুমি দক্ষিণ দিকে দেখো ভারত মহাসাগর, এটার পূর্ব দিকে দেখো পারস্য উপসাগর, এটার পশ্চিম দিকে দেখো লোহিত সাগর, এবং এর উত্তর দিকে দেখো সিরিয়া মরুভূমির বিশাল অঞ্চল। তাহলে এরও 3 দিকে হচ্ছে জলরাশি, একদিকে হচ্ছে স্থলভাগ, যে কারণে আরবকে বলা হয় উপদ্বীপ বা জাজিরাতুল আরব, আর ওই কোরিয়াকে বলা হয় উপদ্বীপ কারণ এই 3 দিকে হচ্ছে পানি, জাপান সাগর, পূর্ব চীন সাগর, পিত সাগর, এবং একদিকে হচ্ছে চীন ভূভাগ, বাকি 3 দিকে পানি, যে কারণে এটাকে বলা হয় উপদ্বীপ। ফাইন। এটা আসলো কি মানচিত্র থেকে, এই কোশ্চেনটা আসলো হচ্ছে মানচিত্র থেকে, ঠিক আছে? পরের কোশ্চেন, মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কি? নাথান কমিশন, চিলকট কমিশন, আনান কমিশন নাকি কোনোটি নয়? মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশন, মানে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করছে সেই সংক্রান্ত কমিশন। সঠিক উত্তর হচ্ছে কফি আনান। তাকে নিয়ে যে কমিশন গঠন করা হয় সেটা। কফি আনান ছিলেন হচ্ছে জাতিসংঘের সাবেক মহাসচিব, তিনি ঘানাতে জন্মগ্রহণ করেছিলেন, একজন আফ্রিকান মহাসচিব। তিনি 2018-তে মারা গিয়েছেন। তিনি 2006 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন, 2006 সাল পর্যন্ত
তার মেয়াদ ছিল, এবং তাকে প্রধান করে মিয়ানমারের যে রোহিঙ্গা সমস্যা সেটা সমাধানের জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল, সেটার নাম হচ্ছে আনান কমিশন। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে কি, এই কোশ্চেনটা হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিষয়, জাতিসংঘ ও আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়। ওকে, 5 নম্বর কোশ্চেন, বেলফোর ঘোষণা কি? বেলফোর ঘোষণা দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের পর। বেলফোর ঘোষণা দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের পর, এবং এটা দেয় মূলত ব্রিটিশ গভর্নমেন্ট। কেন দেওয়া হয়? দেওয়া হয় মূলত মধ্যপ্রাচ্যে যে হচ্ছে ইহুদিদের সমস্যা, জাতিগত সমস্যা, এই জাতিগত সমস্যা নিরসনের জন্য মধ্যপ্রাচ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা, মধ্যপ্রাচ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করে ইহুদিদের স্থায়ী বাসস্থান নিশ্চিত করা, সেটাই হচ্ছে মূলত বেলফোর ঘোষণা, যেটা ব্রিটেন গভর্নমেন্ট দেয়। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো ইহুদি রাষ্ট্র গঠন মানেই হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। এখানে অপশন দেখো, মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা, আরব ও ইহুদিদের মধ্যে শান্তি স্থাপনের ঘোষণা, মধ্যপ্রাচ্যে আরব সংহতি রক্ষার ঘোষণা, আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা। নো, মূলত মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা বেলফোর ঘোষণার মাধ্যমে। বুঝতে পারছো আশা করি আলোচনার মাধ্যমে। 6 নম্বর কোশ্চেন, অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল? অক্টোবর বিপ্লব, রুশ বিপ্লব, একই, ঠিক আছে, দুইটাই সেম। দুনিয়া কাঁপানো 10 দিন বলা হয়। অক্টোবর বিপ্লবকে কি বলা হয়? অক্টোবর বিপ্লবকে বলা হয় দুনিয়া কাঁপানো 10 দিন, দুনিয়া কাঁপানো 10 দিন। কেন? এই বিপ্লবটা অনেকদিন ধরে হয়েছে, কিন্তু 10 দিন ছিল তার একদম ক্লাইম্যাক্স। 10 দিন ছিল ক্লাইম্যাক্স। সেই 10 দিনের আন্দোলনে মূলত রাশিয়ার জারতন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ার সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। তাহলে দেখো যে একদম মানে আগের ধনতন্ত্রের সিস্টেমকে পুরা বাদ দিয়ে দুনিয়াতে একদম নতুন এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা চালু হয় এই 10 দিনের গুরুত্বপূর্ণ আন্দোলনে। মানে আন্দোলন দীর্ঘদিন চলেছে, 10 দিন হচ্ছে ক্লাইম্যাক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো এটা হচ্ছে রাশিয়াতে। সঠিক উত্তর হচ্ছে কি রাশিয়া। এই কোশ্চেন হচ্ছে কি ইতিহাস থেকে, এই কোশ্চেন আসছে হচ্ছে ইতিহাস থেকে। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? ইস্ট লন্ডন, আচ্ছা, ইংল্যান্ড, ভারত, আমেরিকায় নাকি দক্ষিণ আফ্রিকায়? ইস্ট লন্ডন ইংল্যান্ডে হবে না, এটা খুবই সহজ ধারণা, কারণ হচ্ছে জীবনেও এমন কোনো সহজ কোশ্চেন করবে না, ঠিক আছে, এটা সবাই জানে। ইস্ট লন্ডন মূলত ইংল্যান্ডে না, ভারতে, আমেরিকায় নাকি দক্ষিণ আফ্রিকায়? আচ্ছা, ভারতে ইস্ট লন্ডন নামে কোনো জায়গায় নাই, আমেরিকাতেও নাই, মূলত দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাছেরই একটা জায়গার নাম হচ্ছে ইস্ট লন্ডন বা পূর্ব লন্ডন। হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহর, রাজধানী কেপ টাউন শহরের একটা পাশের জায়গার নাম হচ্ছে ইস্ট লন্ডন। এটা আসছে কি আফ্রিকা মহাদেশ থেকে। এই কোশ্চেনটা আসছে হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে। হ্যাঁ, 8 নম্বর কোশ্চেন, কম্পিউটারে সফটওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার তৈরির নকশা ইজ হার্ডওয়্যার নট সফটওয়্যার, তাহলে এটা বাদ। এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল হতে পারে তথ্য দেওয়া ও নেওয়ার অংশ বিশেষ, ইনপুট আউটপুট। তো সফটওয়্যারের কাজ জাস্ট এতটুকু না, এটা বাদ দিচ্ছি। যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে, নেভার, সফটওয়্যার কখনো মুদ্রিত অবস্থায় থাকে না। সঠিক উত্তর তাহলে কোনটা হচ্ছে? কম্পিউটারের প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল হচ্ছে মূলত সফটওয়্যার। অপশন বি। এই কোশ্চেনটা আসছে হচ্ছে আইসিটি থেকে। এই কোশ্চেন আসছে হচ্ছে কোন টপিক থেকে? আইসিটি থেকে। 9 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে চীনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয় কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? 1945, তাই না? শুরু হয়েছে 1939, শেষ হয়েছে 1945। 1945-এর কত তারিখে? 1945-এর 2রা সেপ্টেম্বর, তাই না? 2রা সেপ্টেম্বর। এই যে এই উইকে তোমরা দেখেছো যে চীনে সামরিক মহড়ার একটা বিশাল এক তৈরি হয়েছে, মানে প্রদর্শনী হয়েছে। আচ্ছা, এখানে ভ্লাদিমির পুতিন ইনভাইটেড ছিলেন এবং সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুবই চিন্তিত যে কি হচ্ছে এটা সেটা। তো এটা হয়েছে কোথায়? নানকিং, বেইজিং, দক্ষিণ চীন সাগর নাকি গ্রেট ওয়াল? সঠিক উত্তর হচ্ছে বেইজিং। চীনের বেইজিংয়ে হচ্ছে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে, মানে 80 বছর পূর্ণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির সেই উপলক্ষে। এটা সাম্প্রতিক কোশ্চেন, এটা একদমই সাম্প্রতিক, মানে এই উইকেরই ঘটনা, সাম্প্রতিক টপিক থেকে দিয়েছে। তো এমন তোমার ভর্তি পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জন্য সাম্প্রতিক বিষয়গুলো পড়তে হবে। হ্যাঁ, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? ঢাকা, চট্টগ্রাম, সিলেট আর যশোর। বাংলাদেশের জাতীয়ভাবে স্বীকৃত প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। যশোর জেলাকে পরিপূর্ণভাবে কম্পিউটারাইজড করা হয়েছে সকল ধরনের নাগরিক সেবাকে, যে কারণে প্রথম ডিজিটাল জেলা বলা হয় যশোর জেলাকে। এটা আমাদের জাতীয় বিষয় বলি, এটা হচ্ছে জাতীয় বিষয় বলি।
11 নম্বর কোশ্চেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? ঢাকা, খুলনা, চট্টগ্রাম নাকি সিলেট? এটা তো অনেক আগে থেকে, তাই না? আমাদের দেশের প্রথম ইপিজেড প্রতিষ্ঠা হয় চট্টগ্রামে। চট্টগ্রামে একটা সমুদ্র বন্দর আছে, তো যে কারণে চট্টগ্রামকে বলা হয় আমাদের বাণিজ্যিক রাজধানী। অর্থাৎ আমাদের যত আন্তর্জাতিক বাণিজ্য করা হয় সব থেকে বেশি করা হয় চট্টগ্রাম থেকে, এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসার জন্য চট্টগ্রাম বন্দরটা খুব বেশি কাজে দেয়, যে কারণে হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এটা হচ্ছে আমাদের জাতীয় বিষয়াবলী থেকে আসা কোশ্চেন। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? মানস, লুসিয়া, বরাক, অর্গমতি। দেখো, মেঘনা নদী নামে কোনো নদীর উৎপত্তি হয়নি। মূলত সিলেটের সুরমা নদী এবং কুশিয়ারা নদী যৌথভাবে এসে মেঘনা নদী গঠন করেছে। এখন এই যে সুরমা কুশিয়ারা দুইটা আলাদা নদী এসে কি করলো? মেঘনা গঠন করলো। যখন গঠন করলো ঠিক তখন তার নাম মেঘনা ছিল না। পরবর্তী দুইটা মিলিত স্রোতধারা এসে মেঘনা নাম ধারণ করেছে। যখন মিলিত হয়েছে তখন তার নাম ছিল হচ্ছে বরাক। যখন মিলিত হয়েছে তখন তার নাম ছিল হচ্ছে বরাক। পরবর্তী নাম হচ্ছে মেঘনা। সঠিক উত্তর কোনটা? অপশন সি। তাহলে আমরা যে একটা বড় টপিক পড়ি, বড় টপিকের নাম কি? বড় টপিকের নাম নদ নদী, পাহাড় পর্বত। নদ নদী, পাহাড় পর্বত। তারপর আর কি থাকে এখানে? আর থাকে হচ্ছে দ্বীপ উপদ্বীপ, আর থাকে হচ্ছে দ্বীপ উপদ্বীপ, আর থাকে হচ্ছে সাগর মহাসাগর, সাগর মহাসাগর, আর থাকে হচ্ছে প্রণালী, থাকে হচ্ছে প্রণালী, থাকে হচ্ছে অন্তরীপ, অন্তরীপ। হ্যাঁ, অন্তরীপ। তাহলে এই যে নদ নদী, পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ, সাগর মহাসাগর, প্রণালী, অন্তরীপ, এই যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে একটা টপিক আমরা পড়বো। সেই টপিক হচ্ছে এই ঠিক এমন। এগুলো ভর্তি পরীক্ষাতে আসবে, চট্টগ্রামেও আসবে। ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি? আর্সেনিক, কার্বন, জিঙ্ক নাকি লেড? একটা লিডিং কোশ্চেন এখানে বলা আছে, সেটা হচ্ছে ধাতব দূষণ। ধাতব দূষণ। আচ্ছা, তো কার্বন তো ধাতু না, এটা বাদ। বাকি তিনটা আর্সেনিক, জিঙ্ক নাকি লেড? আর্সেনিক পাওয়া যায় পানিতে, বাতাসে না, এটা বাদ। জিঙ্ক নাকি লেড? ঢাকার বাতাসে মূলত লেড, একটা কঠিন ধাতু, তার উপস্থিতি পাওয়া গেছে। লেড, এটা লিড না, লেড। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে এই যে কোশ্চেনটা আসলো এটা হচ্ছে সাম্প্রতিক, এটা হচ্ছে কি নিশ্চয়ই সাম্প্রতিক। হ্যাঁ, ওকে। বাংলা বুলগাকপুর নামে পরিচিতি পায়। বুলগাকপুর, বুলগাক মানে বুলগাক শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, বিদ্রোহ। হ্যাঁ, বুলগাক শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। বুলগাকপুর, পুর শব্দের অর্থ নগরী বা স্থান বা এলাকা বা অঞ্চল এমন। তো বুলগাকপুর মানে বিদ্রোহের নগর বা বিদ্রোহের দেশ। তো বাংলা কোন সময়ে বুলগাকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি পায়? মুঘল আমলে, নবাবী আমলে, তুর্কি আমলে নাকি সুলতান মাহমুদের সময়? সুলতান মাহমুদ তো অনেক আগে, এটা বাদ যাচ্ছে। নবাবী, মুঘল এই সময়ে না, এই সময় বাংলা প্রদেশ খুব বেশি আলোচিত সমালোচিত বিদ্রোহের জন্য ছিল না। বাট তুর্কি শাসন আমলে, মানে দিল্লি সালতানাত যে সময়টা, ওই দিল্লি সালতানাতের সময় মূলত হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্রোহ হয়েছে অঞ্চলে, যে কারণে ওই সময় বাংলাকে বলা হয় বুলগাকপুর। এটা মূলত ইসলামের ইতিহাসে আছে, নর্মাল ইতিহাসেও আছে। আমরা ইতিহাস পড়বো, হ্যাঁ, প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস যখন পড়ব তখন হচ্ছে আমরা এই বিষয়গুলো সমাধান করতে পারবো। আসাদ শহীদ হন, শহীদ আসাদ, তাই না? ওই যে আমরা পড়েছি না, ফেব্রুয়ারি 1969 নামে একটা কবিতা ছিল টেক্সট বইয়ে, এটা পড়েছি না? তো সেইখানে হচ্ছে এই শহীদ আসাদের শার্ট, এই এমন আমরা পড়েছি, তাই না? আচ্ছা, তো এই আসাদ কত সালের কোন আন্দোলনের শহীদ হন? অপশন দেখো, 90-এর গণ অভ্যুত্থান, 92-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন নাকি 69-এর গণ অভ্যুত্থান? আচ্ছা, সঠিক উত্তর 1969-এর গণ অভ্যুত্থান। বুঝতে পারতেছো? কারণ ফেব্রুয়ারি 1969 কবিতার নাম যখন বলেছি তখন তোমরা ধারণা করে ফেলেছো যে 1969-এর কথাই নিশ্চয়ই আসবে। 1969-এর গণ অভ্যুত্থানে মূলত আসাদ, ছাত্রনেতা আসাদ শহীদ হন। সঠিক উত্তর অপশন ডি। এটা আমাদের প্রাচীন বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, পাকিস্তান আমল, পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান আমল। আচ্ছা, এখন দেখো বাকি যেগুলো আছে, বাকি যে তারিখ দেওয়া আছে, 90-এর গণঅভ্যুত্থানে নূর হোসেন শহীদ হন, 90-এর গণঅভ্যুত্থানে শহীদ নূর হোসেন তিনি শহীদ হন। 52 ভাষা আন্দোলনের শহীদদের নাম আমরা নিশ্চয়ই সবাই জানি। 62 শিক্ষা আন্দোলনে তেমন শহীদের গুরুত্বপূর্ণ কোনো শহীদ নাই যেটা পরীক্ষাতে আসতে পারে। 16 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম জেলা কোন সেক্টরে ছিল? 1, 2, 3, 4। চট্টগ্রাম জেলা 1 নম্বর সেক্টরে ছিল। সহজ, একদম ইজিয়েস্ট কোশ্চেন এটা। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে 1 নম্বর চট্টগ্রাম, 2 নম্বর ঢাকা, 8 নম্বর হচ্ছে তোমার এই যে যশোর অঞ্চল, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেহেরপুর যেহেতু এর মধ্যে আছে, এর জন্য 3 নম্বর গুরুত্বপূর্ণ। নৌ সেক্টর 11 নম্বর, এটা গুরুত্বপূর্ণ। সিলেট 4 নম্বর সেক্টর, এটা গুরুত্বপূর্ণ।
এই সবগুলো আমাদের খুব সহজে মনে থাকে। সঠিক উত্তর হচ্ছে 1। সঠিক উত্তর হচ্ছে কোনটা? 1। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম জেলা ছিল 1 নম্বর সেক্টরে। এটা মুক্তিযুদ্ধ থেকে করা কোশ্চেন, ঠিক আছে? টপিকের নামই হচ্ছে কি? টপিকের নামই হচ্ছে মুক্তিযুদ্ধ। পরের কোশ্চেন, প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে? রিম্পা চাকমা, সাথীরা জাকির জেসি, তো এটা কি লিখছে? তমালিকা ঘোষ, হেলেনা খাতুন। কে মানে প্রথম বাংলাদেশি আম্পায়ার কিন্তু পুরুষদের, বাংলাদেশি নারী আম্পায়ার কিন্তু পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করবে, এর জন্য প্যানেলভুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে সাথীরা জাকির জেসি। এটা সাম্প্রতিক ঘটনা, স্পোর্টস থেকে, হ্যাঁ এটা খেলাধুলা থেকে, কিন্তু এটা সাম্প্রতিক, হ্যাঁ খেলাধুলা সাম্প্রতিক। তিনি হচ্ছে পুরুষদের ক্রিকেট ম্যাচ, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার জন্য প্যানেলভুক্ত হয়েছেন। জাপান পার্ল হারবার আক্রমণ করেন। পার্ল হারবার আক্রমণ করেন, আচ্ছা পার্ল হারবার কি? পার্ল হারবার হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউএসের হনুলুলু প্রদেশ যেটা আছে, হনুলুলু প্রদেশের নাম তোমরা শুনেছো অনেক ক্ষেত্রে বিভিন্ন কমেডি সিনে। এই হনুলুলু প্রদেশের একটা এটা হচ্ছে নৌবন্দর, ঠিক আছে? হনুলুলু প্রদেশের একটা নৌবন্দর। এই নৌবন্দরে জাপান সামরিক হামলা চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কত সময় সেটা? 7 ডিসেম্বর 1941-এ। তার প্রতিদান হিসেবে বা তার প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে 7 ডিসেম্বর 1941। এটা আসছে কি? ইতিহাস থেকে। এটা আসছে ইতিহাস থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পড়বো ইতিহাসে তখন। সিডো সনদ যে ধরনের অধিকারের দলিল? সিডো সনদ শিক্ষা, শ্রম, শিশু অধিকার নাকি নারী অধিকার? সিডো সনদের ফুল ফর্ম হচ্ছে, সিতে হচ্ছে কনভেনশন, সিতে হচ্ছে কনভেনশন, ইতে হচ্ছে এলিমিনেশন, কনভেনশন অন এলিমিনেশন, কনভেনশন অফ এলিমিনেশন। ডিতে হচ্ছে ডিসক্রিমিনেশন। তার আগে লিখতে হবে কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ, এতটুকু কথা লিখে নিতে হবে। ডিতে হচ্ছে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন বৈষম্য, তাই না? আচ্ছা, এতে হচ্ছে এগেনস্ট, এতে হচ্ছে এগেনস্ট। ডিতে হচ্ছে, ডাব্লিউতে হচ্ছে ওমেন, ডাব্লিউতে হচ্ছে কি? ওমেন। তাহলে কনভেনশন অন, একটা দি আছে এখানে, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, সিডো সনদ। তাহলে এখানে দেখো একটা ট্রিকি শব্দ পেয়ে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে উইমেন। তাহলে এটা কি সম্পর্কিত? এটা নিশ্চয়ই নারীর অধিকার, নারীর অধিকার সম্পর্কিত। নারীর কোনো হ্যারাসমেন্ট বা হচ্ছে শুধুমাত্র নারী হওয়ার কারণে সে যাতে কোথাও মানে বৈষম্যের শিকার না হয়, ডিসক্রিমিনেশনের শিকার না হয়, তার মতো একটা সনদ। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে নারী অধিকার। 30টা ধারা আছে এই সনদে, 30টা ধারা। তার মধ্যে প্রথম 16 ধারা হচ্ছে সাবস্টেন্টিভ, প্রথম 16টা ধারা হচ্ছে সাবস্টেন্টিভ, হ্যাঁ সাবস্টেন্টিভ মানে নারীর অধিকারগুলো এক্সপ্লেন করা। আর পরের 14টা হচ্ছে প্রসিজুরাল, মানে হচ্ছে নারীর অধিকার যদি ভায়োলেট হয় তাহলে সে কি কি আইনি পদক্ষেপ নিতে পারবে বা তার রিলিফগুলো কী কী হবে সেগুলো এক্সপ্লেন করা। ওকে, তো এটা হচ্ছে এই যে এটা আসছে হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক বিষয়, কারণ সিডো সনদ হচ্ছে আন্তর্জাতিক একটা বিষয়, আন্তর্জাতিক সনদের বিষয়। তাহলে এই টপিকটা হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন, হ্যাঁ জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন। ওকে, 20 নম্বর কোশ্চেন, মদিনার পূর্ব নাম কি? মদিনা শহরের পূর্ব নাম কি ছিল? আচ্ছা, মদিনা শহরের নাম পূর্ব নাম নিশ্চয়ই মদিনা ছিল না। এই মদিনা শহরের মূল নামকরণ করা হয়েছিল মদিনাতুন, না আমি বানানটা ভুল লিখে ফেললাম। মূল নামকরণ করা হয়েছিল মদিনাতুন নবী, হ্যাঁ মদিনাতুন নবী, এটা মূল নামকরণ, হ্যাঁ মদিনাতুন নবী। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, আরবিতে মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। মদিনাতুন নবী মানে নবীর শহর, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করেন তখন এই মদিনা শহরের পূর্ব নাম ইয়াসরিব, মদিনা শহরের পূর্ব নাম ইয়াসরিবকে চেঞ্জ করে মদিনাতুন নবী বা নবীর শহর নামকরণ করা হয়, যেহেতু এখানে নবী এসেছেন, ঠিক আছে। পরে মদিনাতুন নবী শর্ট করে মদিনা হয়ে গেছে, ঠিক আছে, শর্ট করে মদিনা হয়ে গেছে। তো এই কোশ্চেনটা আসছে ইসলামের ইতিহাস থেকে, এই কোশ্চেনটা আসলো কোত্থেকে? ইসলামের ইতিহাস থেকে, তাই না, ইসলামের ইতিহাস থেকে। ওকে, দেখো আমাদের একটা সফলতার পোস্টার দেওয়া আছে 2024-25 সেশনে। আমাদের যেসব শিক্ষার্থীরা ভালো পজিশন করেছে অনেকের মধ্য থেকে কয়েকজন সিলেক্টেড স্টুডেন্টের ছবি এখানে দেওয়া আছে। সালমান বিন শিহাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটে তৃতীয়, তন্ময় সরকার রাজশাহী সিতে দ্বিতীয়, খুলনা বিশ্ববিদ্যালয় সিতে তৃতীয়, এনামুল হক সাকিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ফার্স্ট হয়েছে, হাসিব আল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ফার্স্ট, বি এবং সি দুইটাতে ফার্স্ট ছিল আমাদের স্টুডেন্ট। আচ্ছা,
তানজিহা আরজুমান চট্টগ্রাম বিতে ফার্স্ট, ঢাবি বিতে ফিফথ। আচ্ছা, মানে যেটা সলভ করতেছি সেটা গত বছর যে ফার্স্ট হয়েছিল, মানে এটা তো পটেনশিয়াল টেস্ট, বাট এই পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিনিয়োগে যে ফার্স্ট হয়েছিল সে আমাদের স্টুডেন্ট। অঞ্জন সরকার সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানে ফার্স্ট হয়েছে। মেনাজ মোস্তফা বিউপিএফটি পলিসি সেকেন্ড হয়েছে, এবং হাজেরা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিনিয়োগে সেকেন্ড হয়েছে। এটা আমাদের ফার্স্ট টাইমের স্টুডেন্ট যারা ছিল গতবার ফার্স্ট টাইম ব্যাচে, তাদের একটা খণ্ডচিত্র সফলতার। আচ্ছা, সেকেন্ড টাইমে যারা ছিল তার মধ্যে এখানে দেখো সাব্বির আহমেদ সজীব রাজশাহী সিতে নবম হয়েছে, আবু জিহাদ রাজশাহী সিতে অষ্টম হয়েছে, তাহমিদ ইমতিয়াজ রাজশাহী এতে পঞ্চম হয়েছে, নামুল হক সাকিব যে ওখানে ফার্স্ট দেখলাম সেগুলো সেকেন্ড টাইম, আর ওটা এখানে ফার্স্ট টাইমের মধ্যে চলে গেছে ভুল করে। লাবিব আহমেদ বাঁধন রাজশাহী এতে সপ্তম হয়েছে, ফজলা বিরিয়াদ রাজশাহী এতে অষ্টম হয়েছে, মাইশা ইয়াসমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 16তম হয়েছে, সাদিয়া তাসনিম রাজশাহী সিতে 20তম, মাহফুজুর রহমান রাজশাহী সিতে 11তম, হালিমাতুস সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিতে 10ম, উম্মে ইশরাক জাহান বর্ষা চট্টগ্রাম সিতে 19তম, রিদওয়ান আহমেদ রাজিন মেরিটাইম ইউনিভার্সিটিতে সে হচ্ছে 12তম স্থান অধিকার করেছে। ওকে, ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে? আলাস্কা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি মিউনিক? আচ্ছা, ডেটন চুক্তি, ডেটন হচ্ছে ইউএস এর একটা জায়গার নাম, ডেটন হচ্ছে ইউএস এর একটি জায়গার নাম। এই ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1995 সালে, এবং এর মাধ্যমে এই যে বসনিয়া, ইউক্রেন, হার্জেগোভিনা এই অঞ্চলে যে যুদ্ধ, এই যুদ্ধের অবসান ঘটে। কিন্তু এই ডেটন চুক্তি ডেটনে স্বাক্ষরিত হয়নি, হয়েছে প্যারিসে। মূলত সিদ্ধান্ত ছিল ডেটনে, যে কারণে এটাকে ডেটন চুক্তি বলা হয়, বাট স্বাক্ষরিত হয়েছে প্যারিসে। ঠিক আছে, স্বাক্ষরিত কোথায়? প্যারিসে। 1995 সালে এই যে বসনিয়া অঞ্চলে যে বিশাল যুদ্ধ হয়েছে তার অবসান ঘটে এই চুক্তির মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে প্যারিস। এটা আন্তর্জাতিক বিষয়, এটা হচ্ছে কি বিভিন্ন চুক্তি বিপ্লব, আন্তর্জাতিক বিষয় থেকে স্পেসিফিক লিখে দিই, চুক্তি বিপ্লব যুদ্ধ, চুক্তি বিপ্লব যুদ্ধ থেকে কোশ্চেনটা আসছে। মাচু পিচ্চু নগরী কোন সভ্যতার অবদান? অ্যাজটেক, মিশরীয়, ইনকা সভ্যতা নাকি সিন্ধু সভ্যতা? আচ্ছা, মাচু পিচ্চু হচ্ছে ল্যাটিন আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে এটা হচ্ছে ইনকা সভ্যতা নিদর্শন। দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা কোথায় ছিল? ইনকা সভ্যতা ছিল হচ্ছে পেরুতে। দক্ষিণ আফ্রিকা বলে ফেলেছি ভুল করে। দক্ষিণ আমেরিকার পেরু একটা দেশের নাম, পেরু দেশে হচ্ছে ইনকা সভ্যতা ছিল। সেই ইনকা সভ্যতার একটা নিদর্শন হচ্ছে মাচু পিচ্চু। ঠিক আছে, তাহলে এটা বিভিন্ন প্রাচীন সভ্যতা। টপিকের নাম কি হলো? টপিকের নাম হলো প্রাচীন সভ্যতা থেকে আসা কোশ্চেন, প্রাচীন সভ্যতা থেকে আসা কোশ্চেন। যারা ক্লাস দেখতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে দেখতেছো, বেশিক্ষণ বাকি নাই। আর সর্বোচ্চ ম্যাক্স 30 মিনিট সময় লাগবে ক্লাসটা শেষ করতে। হ্যাঁ, ম্যাক্স 30 মিনিট, 18টা কোশ্চেন আছে জাস্ট। হিজরি সন কে প্রবর্তন করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? হিজরি সন প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে খলিফা হয়েছিলেন, 4 খলিফা তো এই খোলাফায়ে রাশিদিন, তার মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর কি করেন? হিজরি সন প্রবর্তন করেন। কোন হিসাবে? হিসাবটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে মক্কা থেকে মদিনাতে এসেছিলেন, এই বছরটাকে বেস ধরে, কত সালে সেটা? 622, তাই না? 622 খ্রিস্টাব্দে। এই 622 খ্রিস্টাব্দকে বেস ধরে মূলত হিজরি সন গণনা করা শুরু হয়। 622 খ্রিস্টাব্দকে বেস ধরে, মানে এটাকে 1 ধরে। ওকে, মানে এই সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এই কোশ্চেন হচ্ছে ইসলামের ইতিহাস থেকে, তোমরা সহজে বুঝতে পারবা। এটা হচ্ছে ইসলামের ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের ইতিহাস থেকে। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর? প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ হচ্ছে 5 বছর। এটা হচ্ছে আমাদের সংবিধানের বিষয়। এই কোশ্চেনটা আসছে হচ্ছে সংবিধান থেকে। অনেকে ধারণাই করতে পারবেন এটা সংবিধান থেকে আসছে। হ্যাঁ, এটা সংবিধান থেকে, কারণ প্রধান নির্বাচন কমিশনার এটা হচ্ছে সাংবিধানিক একটা পদ বাংলাদেশের, এবং সেখানে মেয়াদটা উল্লেখ করে দেওয়া আছে। এটা হচ্ছে সংবিধান থেকে আসা কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? হাশেম খান, AKM আব্দুর রউফ, আবুল বারক আলভি নাকি সমরজিৎ রায় চৌধুরী? বাংলাদেশের প্রথম যে সংবিধান সেটা হাতে লেখা হয়েছিল, এবং এই হাতে লিখেছিলেন AKM আব্দুর রউফ। হাতে লিখেছিলেন হচ্ছে AKM আব্দুর রউফ। তাহলে এই কোশ্চেনটা হলো সংবিধান থেকে, আমরা সহজে বুঝতে পারি এটা হচ্ছে কি সংবিধান থেকে করা কোশ্চেন। আমাদের সংবিধানের যে অলংকার ডিজাইন সেটা করেছিলেন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন করেছিলেন সেটা। তো এইগুলো আমরা পড়বো, ক্লাসে আমরা পড়বো। উপযোগ পরিমাপের একক অর্থনীতি থেকে এসেছে কোশ্চেনটা। লিটার, মিটার,
ইউটিলি এসেছে, বাট ইউটিল হবে, এটা উচ্চারণ হবে ইউটিল নাকি গ্রাম। উপযোগের একক হচ্ছে ইউটিল, বাট এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ইউটিলি হয়ে গেছে, লেখাটা হবে হচ্ছে ইউটিল। উপযোগ পরিমাপ করা হয় ইউটিল। যারা অর্থনীতি পড়েছে খুব সহজেই জানো, যারা পড়ো নাই মনে রেখো একটু, উপযোগ পরিমাপ করা হয় ইউটিলের মাধ্যমে। কোশ্চেনটা আসছে হচ্ছে অর্থনীতি থেকে, কোশ্চেনটা আসছে হচ্ছে অর্থনীতি থেকে। 27 নম্বর কোশ্চেন, কোনটি জিয়াউদ্দিন বারানি রচিত গ্রন্থ? তারিকি ফিরোজ শাহী, মুবারক নামা, আকবর নামা নাকি তুজুকি জাহাঙ্গীর? আচ্ছা, জিয়াউদ্দিন বারানি হচ্ছেন একজন ঐতিহাসিক, ভারতবর্ষের একজন বিখ্যাত ঐতিহাসিক, মানে যিনি ইতিহাস লেখেন। আচ্ছা, তো এই জিয়াউদ্দিন বারানি মূলত কোন সময় বেঁচে ছিলেন? তিনি বেঁচে ছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলকের শাসনামলে। ফিরোজ শাহ তুগলক দিল্লি সালতানাতের একজন বিখ্যাত শাসক। তো এই ফিরোজ শাহ তুগলকের শাসনামল সম্পর্কে তিনি একটা গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে তারিকি ফিরোজ শাহী। এটা হচ্ছে তার রচিত গ্রন্থ, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। আচ্ছা, এই ফিরোজ শাহ নামে ভারতে একটা ক্রিকেট স্টেডিয়াম ছিল দিল্লিতে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, যার বর্তমান নাম হচ্ছে কি ফিরোজ শাহ কোটলা। তো নামটা বাতিল করে দিয়েছে ইন্ডিয়া, কারণ মুসলিম কোনো কিছুই আর ইন্ডিয়া রাখতেছে না ধীরে ধীরে। এখন নাম দিয়েছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, মানে দিল্লির যে ইন্ডোরে যে ক্রিকেট স্টেডিয়ামটা, ইন্দোর না কিন্তু ইন্দোর ক্রিকেট স্টেডিয়াম, সেটা হচ্ছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম নাম দিছে, নাম ছিল হচ্ছে ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম। আচ্ছা, যাই হোক, তো সঠিক উত্তর হচ্ছে তারিকি ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারানির লেখা। এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, মানে যখন আমরা দিল্লি সালতানাত পড়বো তখন পড়বো এগুলা, প্রাচীন বাংলার ইতিহাস। ওকে। 28 নম্বর কোশ্চেন, চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বসবাস করে? চিম্বুক পাহাড় কোথায়? চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবনে, বান্দরবান জেলাতে। হ্যাঁ, এবং এই চিম্বুক পাহাড়ের পাদদেশে মূলত মুরং উপজাতি বসবাস করে, মুরং উপজাতি। তাহলে এটা আসলো ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে না, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে এই কোশ্চেনটা আসছে। কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফতোয়াই আলমগীরি কার পৃষ্ঠপোষকতায় রচিত হয়? আচ্ছা, সম্রাট আকবর, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট জাহাঙ্গীর নাকি সম্রাট শাহজাহান? সঠিক উত্তর হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। এখানে আলমগীর দেখে বাদশাহ সম্রাট জাহাঙ্গীরকে দাগায় যাওয়ার দরকার নাই, কারণ সম্রাট জাহাঙ্গীরের মূল নাম হচ্ছে আলমগীর। হ্যাঁ, তো সেটা না, সঠিক উত্তর হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, যাকে কি বলতো জিন্দাপির বলা হতো, মানে তিনি খুবই ইসলামিক লাইফ লিড করতেন, বাট শাসক হিসেবে তিনি খুবই দুর্বল ছিলেন। আমরা যখন হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস পড়বো তখন এগুলো দেখবো। হ্যাঁ, প্রাচীন বাংলার ইতিহাস মুঘল আমলের সময়, প্রাচীন বাংলার ইতিহাস মূলত সম্রাট আওরঙ্গজেবের দুর্বল শাসন ব্যবস্থার জন্য মূলত দিল্লিতে যে মুঘল শাসন সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। 30 নম্বর কোশ্চেন, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 146, 34, 26 নাকি 116? সহজে আমরা এর উত্তর করতে পারি 136। কত সালে সদস্য হয়? 1974 সালে। 1974 সালে 17 সেপ্টেম্বর, তাই না? 17 সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে যোগদান করে। এটা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ টপিকের নাম, মানে যখন জাতিসংঘ পড়বো সেইখানে একটা ছোট টপিক থাকবে হচ্ছে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা নিয়ে। 31 নম্বর কোশ্চেন, বাংলাদেশে কবে প্রথম জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971, 3রা মার্চ 1971, 4 মার্চ 1971 নাকি 5 মার্চ 1971? দেখো, 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের ছাদে তৎকালীন ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব তিনি কি করেন? জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন 2রা মার্চ 1971। যে কারণে 2 মার্চ হচ্ছে আমাদের জাতীয় পতাকা দিবস। ঠিক আছে, এই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে। 32 নম্বর কোশ্চেন, লাল সালু চলচ্চিত্রের পরিচালক কে? লাল সালু উপন্যাস আমরা পড়ে ফেলেছি না ইন্টারমিডিয়েটে? তো এই লাল সালু চলচ্চিত্র আছে, তোমরা দেখতে পারো, সেটা ইউটিউবে আছে। লাল সালু চলচ্চিত্রের পরিচালককে তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু লিখেছেন, বাট চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন তানভীর মোকাম্মেল। চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন কে? তানভীর মোকাম্মেল। তাহলে এটা আসলে আমাদের কি শিল্প সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র যা কিছু আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র এবং চিত্রকর্ম এইসব বিষয়গুলো থেকে কোশ্চেনটা আসলো। 33 নম্বর কোশ্চেন, ভূস্বর্গ বলা হয় কোন স্থানকে? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন স্থানকে?
হুনজা উপত্যকা, হুনজা কোথায় তোমরা জানো নিশ্চয়ই, হুনজা হচ্ছে আফগানিস্তানে। আলপস, সুইডেন নাকি কাশ্মীর? কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, মানে পৃথিবীতেই স্বর্গের মতো একটা স্থান হচ্ছে কাশ্মীর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে বিভিন্ন ভৌগোলিক উপনাম, ভৌগোলিক ভৌগোলিক উপনাম, ভৌগোলিক উপনাম থেকে আসছে এই কোশ্চেনটা, আসছে হচ্ছে ভৌগোলিক উপনাম। 34 নম্বর কোশ্চেন, বাংলাদেশ কোন অলিম্পিক গেমে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলাস, আটলান্টা, মস্কো নাকি সিউল? আচ্ছা, বাংলাদেশ প্রথম 1984 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলাস যুক্তরাষ্ট্রে সেইখানে অংশগ্রহণ করে এবং প্রতিনিধি পাঠায়। ঠিক আছে, এটা আসলো কি আমাদের খেলাধুলা থেকে একটু প্রাচীন থেকে, তাই না, একটু পুরাতন অ্যান্টিক দিয়ে গেছে আর কি। এটা আসছে হচ্ছে খেলাধুলা থেকে, এই কোশ্চেনটা আসছে হচ্ছে খেলাধুলা থেকে। ফাইন। আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব, কে বলেছেন? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু নাকি মোহাম্মদ আলী জিন্না? কে বলেছেন আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব? এই কথাটা খুবই বিখ্যাত একটা কথা এবং মুখে মুখে প্রচলিত। এটা বলেছিলেন হচ্ছে সুভাষ চন্দ্র বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসু। তিনি বলেছিলেন আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। তাহলে এটা আসলে কি বিখ্যাত উক্তি, তাই না? এটা আসলে হচ্ছে বিখ্যাত উক্তি থেকে কোশ্চেন। 36, বাংলাদেশের জেল হত্যা দিবস কবে? 1975 সালে 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ঠিক সেই বছরের 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে জেলখানার মধ্যে হত্যা করা হয়। জাতীয় 4 নেতাকে 3 নভেম্বর 1975, এবং এই 3 নভেম্বরকে জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। এটা হচ্ছে আমাদের জাতীয় বিষয়, এটা হচ্ছে আমাদের জাতীয় বিষয় বলি। 37 নম্বর কোশ্চেন, মাইজ ভান্ডারি বাংলাদেশের কোন অঞ্চলের গান? বরিশাল, ঢাকা, কিশোরগঞ্জ নাকি চট্টগ্রাম? মাইজ ভান্ডারি ওই যে হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে দেখবা যে এইখানে ওই যে ইসলামিক কালচারটা খুব বেশি চর্চিত হয়। তো মাইজ ভান্ডারি হচ্ছে এই ধরনের কালচারাল একটা ইসলামিক কালচারাল সং, যেটা চট্টগ্রাম অঞ্চলে পরিচিত মূলত। ঠিক আছে, এটা হচ্ছে সংস্কৃতি থেকে, এটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা কোশ্চেন। 38, শরীরকে বিভিন্ন জীবাণু ও ক্ষতিকর কোষের হাত থেকে রক্ষা করে কোন গ্রন্থি? লসিকা, পিটুইটারি, থাইরয়েড নাকি যকৃৎ? আচ্ছা, আমাদের মস্তিষ্কের ঠিক পিছন দিকে, মানে একদম মস্তিষ্কের গোড়াতে একটা গ্রন্থি আছে যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। হ্যাঁ, এই পিটুইটারি গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এক ধরনের হরমোন নিঃসরিত হয় যেটা আমাদের দেহের বিভিন্ন ক্ষতিকর জীবাণু এবং কোষ থেকে রক্ষা করে। সঠিক উত্তর হচ্ছে তাহলে পিটুইটারি গ্রন্থি। এটা আসলো কি দৈনন্দিন বিজ্ঞান থেকে, এটা আসলো হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান থেকে। আচ্ছা, 39, বিশ্বের কোন দেশে সব থেকে বেশি পত্রিকা বিক্রি হয়? অপশনগুলো দেখো, সেকেন্ড লাস্ট এটা, জাপান, ভারত, আমেরিকা নাকি ব্রাজিল? এইখানে ভারতের জনসংখ্যা অনেক বেশি, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের জনসংখ্যা অনেক বেশি, ধারণা করতে পারো যে ভারতেই মনে হয়, কিন্তু সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপানে সব থেকে বেশি পরিমাণে পত্রিকা সেল হয়, সব থেকে বেশি পরিমাণে। ঠিক আছে, এটা আসলে হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকতা, গণমাধ্যম ও সাংবাদিকতা। মূলত জাপানের মানুষজন প্রচুর নিউজ পেপার পড়েন, বাট অন্যান্য দেশের জনসংখ্যা বেশি হলে তো পড়ে না। বাংলাদেশের এত জনসংখ্যা, বাট কতজন নিউজ পেপার পড়ে, এটা হচ্ছে কথা। ওই যারা পড়ে তারা হচ্ছে চাকরি প্রিপারেশন নিচ্ছে, লাগে প্রয়োজনের জন্য পড়তেছে, প্রয়োজন না হলে পড়তো না। 40 নম্বর, জিআইএস এর পূর্ণরূপ কি? ভৌগোলিক বিষয়ের সাথে জড়িত এটা, ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা মূলত হচ্ছে জিআইএস এর বাংলা নাম। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তাহলে দেখো এখানে সার্ভিস আছে ভুল, এখানে আছে গ্লোবাল, তার মানে ভুল, এখানে গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন হলে ঠিক আছে, বাট এখানে গ্লোবালের জন্য ভুল। বাকি যেটা থাকতেছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা সঠিক উত্তর। জিআইএস এটা আসলো কি থেকে? এই জিআইএস হচ্ছে আসলো ভূগোল থেকে, জিআইএস আসলো হচ্ছে ভূগোল থেকে। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ ছিল। আমাদের প্রকাশনার একটা স্লাইড দেওয়া আছে এখানে, তোমরা ভর্তি হলেই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে 3টা প্রিন্টেড ডাইজেস্ট পাবে এবং গিফট হিসেবে একটা টি শার্ট থাকবে। আমার গায়ে যে টি শার্টটা দেখতেছো ঠিক এই টি শার্টটা, একটা ওয়েমার বুক এবং একটা স্টাডি প্ল্যানার, এগুলো তোমরা গিফট হিসেবে পাবে। এবং 1500 টাকা ছাড়ে ভর্তি চলছে এখন। তোমরা যদি ভর্তি হও 14 সেপ্টেম্বর পর্যন্ত, তোমরা 1500 টাকা ছাড়ে, অর্থাৎ 6000-এর পরিবর্তে 4500 টাকাতে ভর্তি হতে পারবে। এটাই হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আপডেট। তোমরা যারা ভর্তি হয়ে গিয়েছো অসংখ্য তোমাদের অভিনন্দন, অসংখ্য অভিনন্দন। এবং যারা ভর্তি এখনো হও নাই, তোমাদের সময় নষ্ট করার সুযোগ নাই, এখন ভর্তি প্রস্তুতির সময় হয়ে গেছে। তোমরা দ্রুত এই রেটের মধ্যেই, এই অফারের মধ্যেই ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসের সাথে থাকার জন্য। অন্য কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।